নমস্কার। থ্রিল চার্জার আপনার জন্য নিয়ে এসেছে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির রহস্য অ্যাডভেঞ্চারের আরেকটি নতুন কাহিনী। আজকের কাহিনী লেখক অভিক সাহার কলমে সোনার বিস্কুট চুরি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় বুবাই, প্রিয়নাথ মুখোপাধ্যায়, অস্মিতা, সুপ্রজা, পূজা, বর্ণালী, সূর্য, সৌরভ সাহা, দিব্যেন্দু গোস্বামী, দেবাঞ্জন, সৌরভ রায় এবং রূপম। শব্দ সংযোজনে সুদেষ্ণা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক অভিক সাহার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির রহস্য অ্যাডভেঞ্চার সোনার বিস্কুট চুরি। চায়ের সঙ্গে একটা লেড়ো বিস্কুট না জুটলে সকালটা ভারী গুমট গুমট লাগে। বৌদি আপাতত বাড়ি নেই। তার কন্য খুড়তুতো বোনের পিস্তুত ননদের শ্যালিকার একমাত্র ছেলের অন্নপ্রাশন। এই উপলক্ষে বিগত দুদিন ধরে সেখানেই রয়েছে সে। আসলে সম্পর্কটা এতটা জটিল বলেই আমি জানতাম প্রথমে। তারপর রুদ্র জানালো যার অন্নপ্রাশন তার মা নাকি বৌদির ছেলেবেলার বান্ধবী। যাই হোক, এখন আমরা একেবারে ব্যাচেলার লাইফ কাটাচ্ছি বলতে পারেন। দুই ভাই মিলে গোটা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জিনিসপত্র। মাঝে মাঝেই কানে বাজছে বৌদির বকবকানি। সত্যি, এই ধরাধামী মহিলারা না থাকলে পুরুষরা বরাবর এরকম অগোছালোই থাকতো বটে। রুদ্র মুখ ভেঙচে বলল, একখানা বিস্কুটও নেই দেখছি। হরিরামকে একটু বলো না। সে হরিরামকে আর পাবে কোথায়? গতকাল রাতে যেই বোনের বাড়ি গিয়েছিল তারপর তো আর আসেনি। ও, তাহলে কি আমাদেরকে যেতে হবে? মন্দ বলনি, কিন্তু এখন একটু আলস্য করতে ইচ্ছে করছে। তাই বলে বিস্কুট ছাড়া চা খাবো না? চলো বাইরে গিয়ে চা খাবো। আমি অবাক হয়ে বললাম, আর আমার এই চাটা? সেই রেখে দাও, পরে না হয় গরম করে খাওয়া যাবে। গায়ে জামা গলিয়ে নিয়ে দুইজন মিলে বেরিয়ে পড়লাম। সামনের গলি রাস্তা পেরিয়ে ভজুদার চায়ের দোকানে গিয়ে হাজির হলাম আমরা। আমাদের এখানে ভজুদার চায়ের দোকান খুব বিখ্যাত। এই ভজুদা লোকটা দোকানের সামনে মহানায়ক উত্তম কুমারের ছবি ঝুলিয়ে রেখে বলে, আমার দোকানে উত্তম কুমার চা খেয়ে আমার কাঁধে হাত রেখে কি বলেছিল জানো? বেঞ্চি শুদ্ধ সকলে তখন বিস্মিত হয়ে দুধ চায়ে চুমুক দিতে দিতে বলবে, কি কি বললো? উনি বললেন, বুঝলে ভজু, তোমার চায়ের যা কোয়ালিটি আমি দুনিয়া কোথাও পাইনি। তুমি চায়ে অনেক উন্নতি করবে, দেখে নিও। সত্যি কথা বলতে এই কাহিনীর সত্যতা বিচার করার আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই আর সামর্থ্যও নেই। এই গালগল্প দিয়ে দিয়েই বাঙালি কত জীবন যে কাটিয়ে দিতে পারবে তার ইয়ত্তা নেই। তবে ভজুদার গল্পে আজগুবি জিনিস থাকলেও চায়ে কোনো ভেজাল নেই। দুজনে মিলে তৃপ্তি সহকারে লেড়ো বিস্কুট সহযোগে ভজুদার স্পেশাল চা খাচ্ছি এমন সময় আমাদের পাশে এসে বসলেন একজন বছর 30-এর যুবক। পাশে বসে সাধারণত কারোর সঙ্গে খেজুরে আলাপে রুদ্রপ্রিয় আগ্রহী নয়। লোকটা প্রথমে ওর পাশে বসে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে রইলেন খানিকক্ষণ। তারপর বিস্কুট চায়ে চুবিয়ে সেটা খেতে খেতে বললেন, চাটা ভজুদা ভালোই করে, বলুন। রুদ্র তার দিকে তাকিয়ে সেকেন্ডের মধ্যেই লোকটাকে জরিপ করে নিল। বাম দিকে ছাট করে আঁচড়ানো চুল, পরনে একটা পুরনো বাদামি কর্ডের প্যান্ট আর একটা হলদে হয়ে আসা সাদা জামা। মুখ চোখ আর 5টা বাঙালি ছেলের মতোই, শুধু গায়ে একটা মিহি কেরোসিনের গন্ধ। রুদ্র উত্তর দিল, হ্যাঁ ভালোই। আচ্ছা, আপনি কি এখানে নিয়মিত আসেন? না। এ বাবা, কেন আসেন না? আসবেন আসবেন। দাদা যা চা বানায় না, স্বয়ং উত্তম কুমার পর্যন্ত। থাক থাক, পুনরায় সেই গল্প শোনার ইচ্ছা আমার নেই। আর
আপনি যদি চায়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যস্ত থাকেন তাহলে বলতে বাধ্য হচ্ছে আমার স্ত্রী আপনার ভোজুদার থেকে ভালো চা করে। গোটা বেঞ্চি জুড়ে একটা পিনপতন নিস্তব্ধতার সৃষ্টি হলো। সকলে রুদ্রর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সকলের চোখ দেখে যেন মনে হয় এক্ষুনি রুদ্রকে গরম তেলে ভেজে খেয়ে ফেলবে। ছেলেটি চুকচুক শব্দ করে বলল, ভাগ্য ভালো এখন দাদা দোকানে নেই, না হলে গৃহস্থকে গালাগালির জন্য আপনার চা দণ্ড হতে পারত। আমি বুঝলাম এবার রুদ্রপ্রিয় প্রচণ্ড বিরক্ত অনুভব করছে। সকালবেলায় এভাবে শান্তি লঙ্ঘন করাটা সে খুব একটা পছন্দ করে না। তাই এবার একটু গম্ভীরভাবেই সে বলল, দেখুন, আমি আর আমার বন্ধু এখানে শান্ত মনে চা খেতে এসেছিলাম, আপনার বেদ বাক্য শুনতে নয়। আপনার বয়স তো খুব একটা বেশি নয়, কাজবাজ না করে এখানে বসে বসে সময় নষ্ট কেন করছেন? তেলের ডিলার কি কাজ থেকে বের করে দিয়েছে নাকি? আর একটা নতুন কাজ খুঁজুন আর চুপচাপ বসে চা খান, নাহলে আমরাই চায়ের ভাঁড় মাটিতে ফেলে মারিয়ে চলে যাব। রুদ্রর একটানা কথায় সে একেবারে অভিভূত হয়ে গেল। চুপটি করে সে বসে থেকে বাকি চা পান করতে লাগলো। আমাদের চা খাওয়া শেষ হলে আমরা দুজনে উঠে এলাম সেখান থেকে। বাড়ির দিকে যাওয়ার পথে আমি বললাম, এই রুদ্র ছেলেটা একটু বেশি ফাজিল ছিল না? রুদ্র গম্ভীর মুখে বলল, হ্যাঁ, একটু নয় অনেকটাই। এরকম ছেলেপিলেগুলো নাকি আমাদের দেশের ভবিষ্যৎ, ভাবতেও লজ্জা বোধ হয়। সে বাদ দাও, এখন বলো তুমি ওকে অত কথা বললে কি করে? অত কথা বলতে কোন কথাটা? ওই যে তেলের ডিলার। রুদ্র হেসে বলল, ও, তুমি সেটা বুঝতে পারোনি? সামান্য নাসিকার ব্যবহার করলেই বোঝা যেত জিনিসটা। যাই হোক, সেসব কথা এখন বাদ দাও। আপাতত আমার হাতে কোনো কেস যেহেতু নেই, তাই তোমার পরের গল্পটা একটু সাহায্য করতে চাই। আমার সাহায্য নেবে কি? আমি হাসি মুখে বললাম, এ তো মেঘনা চাইতেই জল হে। ঠিক আছে, চলো বাড়িতে, তোমায় আমার প্লটটা বলছি। বাড়িতে ঢুকে ঘরের কিছু কাজবাজ সেরে নিয়ে আমি বসলাম খাতা কলম নিয়ে। বেশ কয়েকটা বই ঘেঁটে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন নিয়ে একটা অ্যাডভেঞ্চার গল্প লেখার চেষ্টা করছি। তবে এসব গল্পে এত তথ্যাদির প্রয়োজন হয় যা আমার কাছে পর্যাপ্ত নেই। তবে এটা ঠিক যে রুদ্রুর সহায়তা পেলে আমার কাছে গল্প বোনার ক্ষেত্রেও একটা সুবিধা হবে। দুইজনে মিলে যখন সুদূর আফ্রিকা মহাদেশে পাড়ি দিয়েছি নিজেদের চরিত্রের মাধ্যমে, তখনই আমাদের ধ্যান ভঙ্গ করে বেজে উঠলেন টেলিফোন মহাশয়। উফ, এখন আবার কে ফোন করলো? বিরক্ত কণ্ঠে বলল রুদ্র। বুঝলাম ও নিজেও বেশ মজে গেছে কাহিনীতে। রিসিভারটা কানে নিয়েও বলল, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রুদ্রপ্রিয়গিরি। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। ইস, আপনাদের নিজস্ব সেফ লকার থেকেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনার অ্যাড্রেসটা একবার বলুন। 23/7 তালতলা লেন। ওকে ওকে ওকে, আমরা যত শীঘ্র সম্ভব পৌঁছে যাচ্ছি। বলেই ফোনটা কেটে দিল সে। আমি জিজ্ঞেস করলাম, কে ফোন করেছিল রুদ্র? নেহাত ছোটোখাটো কাজ হলে এক্ষুনি বেরোতাম না, সত্যি বলছি। ফোন যিনি করেছিলেন তিনি যে সে মানুষ নন। পেটের দায় বলে তো একটা কথা আছে নাকি? তাই লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলো আমার সঙ্গে। কিন্তু ক্লায়েন্টটাকে সেটা বলবে তো? বিপণনী ব্যাংকের নাম শুনেছ তো? হ্যাঁ, ওই তো বেসরকারি ব্যাংকটা। তারই মালিক সোমনাথ রায় ফোন করেছিলেন। ভাবো একবার, যে ভদ্রলোকের ব্যাংকে লোকে ভরসা করে সোনা গয়না রাখে, সেই লোকের নিজেরই নাকি সোনার বিস্কুট চুরি গেছে। তাও একটা দুটো নয়, একেবারে 24টা। আমার মনে হলো এ যেন এক এলডোরাডো। মানে এতগুলো সোনার বিস্কুটের দাম কত হতে পারে? সম্ভবত শূন্যের সংখ্যা সেক্ষেত্রে নেহাত কম নয় বলাই যায়। বিস্মিত মুখে আর কিছু না বলেই রওনা দিলাম এখন সোমনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। রুদ্র যতই তাড়াহুড়ো করুক না কেন, এমন একজন এমিনেন্ট লোকের বাড়িতে যে সে কাপড়ে যেতে আমার একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল। তাই একটু হালকা মাঞ্জা মেরেছে আর কি। ওর যদিও ওসব কোনো বালাই নেই, কেবল একটা গেঞ্জি আর প্যান্ট গলিয়ে নিল।
দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়েই পাড়ার মোড় থেকে ধরলাম একখানা ট্যাক্সি। তখনও দেখলাম একটা সিমেন্টের দোকানের সামনে মুখে তীব্র অবজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে সকালের দেখা সেই ছেলেটা। তার দিকে একবার তাকিয়েই মুখটা ফিরিয়ে নিল রুদ্র। ট্যাক্সিতে যেতে যেতে খুব একটা বেশি কথাবার্তা হলো না আমাদের মধ্যে, কারণ রুদ্র এখন তার ক্লায়েন্টের সোনার বিস্কুট নিয়ে খুবই চিন্তিত হয়ে রয়েছে। যাত্রাপথ আমাদের খুব একটা সুগম রইল না মোটে। কপালটা বোধ হয় আমাদেরই খারাপ। দীর্ঘ জ্যামের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে ঘামের বন্যা বইতে শুরু করলো। রুদ্র আমায় বলল, কি জানি দেরি হলো বলে ভদ্রলোক আবার রাগ করলেন কিনা। আরে না না, অত চিন্তা করো না তো। আজ দেখছি তোমার চিন্তা একটু বেশি বেড়েছে। তা বাড়বে না বই কি, ভেবে দেখো না, যেদিন প্রথমবার অন্যতম একটা বড় প্রকাশনী থেকে তোমার বই ছাপবে বলে বলেছিল, তখন তোমার মনটা কেমন করেছিল? এমনটা মোটেই না যে আমি খুব উত্তেজিত আছি, তবে চিন্তিত আছি এটুকু বলতে পারো। এহেন ছোটখাটো কথা বলতে বলতে আর ট্যাক্সি ড্রাইভারকে, ও দাদা আর একটু জোরে চালান না, বলতে বলতে আমরা দুজনে পৌঁছে গেলাম তালতলা লেনের সেই প্রকাণ্ড বাড়িটির সামনে। মূল রাস্তা থেকে খানিকটা ঢুকে কেউ যেন কলকাতার বুকে পত্তন করেছে এক অসাধারণ রাজপ্রাসাদ। আমরা সেই বিশাল বড় বাড়ি কাম প্রাসাদের সামনে ট্যাক্সি থেকে নামতেই দেখলাম একজন কালো স্যুট পরিহিত বছর 50-এর বেশ সাজগোজ করা ভদ্রলোক এগিয়ে এসে ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিয়ে গেলেন আমাদের উপযাচক হয়ে। তারপর আমাদের দিকে না তাকিয়েই বললেন, আমার সঙ্গে আসুন। আমি আর রুদ্র তার পিছন পিছন এগিয়ে গেলাম তাকে লক্ষ্য করে। এই সোমনাথ বাবুর বাগান তো শেষই হয় না দেখছি। কত ধরনের দেশি বিদেশি ফুলের গাছ যে সেখানে সুসজ্জিত করে রাখা আছে তার অন্ত নেই। ভদ্রলোকের এই কীর্তিকে বাড়ি না বলে একটা ম্যানশন বলাই যায়। দিনের আলোয় সাদা শ্বেত পাথরের এক ভাস্কর্য যেন আমাদের চোখের সামনে চকচক করছে। বাগান যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই রয়েছে একটি শ্বেত পাথরের তৈরি তুলসী মঞ্চ। দেখলেই বোঝা যায় ভদ্রলোকের বাড়িতে পুজো আর্চার বেশ চর্চা আছে। সেই স্যুটেড বুটেড লোকটা এবার বাড়ির ভেতরে প্রবেশ করলেন দুজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে। আমরা ওনার দেখানো পথেই হেঁটে চললাম। আলিশান বাংলো বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যথাযথ জিনিসপত্র। লম্বা করিডোর পার করে আমরা প্রবেশ করলাম বসার ঘরে। না, ভদ্রলোকের মাথার উপর কোনো ঝাড়লণ্ঠন নেই বটে, তবে দেওয়াল জুড়ে অসংখ্য ইটালিয়ান পেইন্টিং, টেবিল জুড়ে বেলজিয়াম কাঁচের তৈরি শৌখিন ফার্নিচার, আর ভদ্রলোকের গায়ে ফরাসি মনোমুগ্ধকর আতর। বাড়িখানা আমার মন পছন্দ হয়েছে, কিন্তু ভেবে পাচ্ছি না এই এত বড় বাড়িতে এত কড়া নিরাপত্তার মধ্যে চোর কিভাবে চুরি করতে পারল। এবার আমাদের সামনে বসে থাকা বেশ স্বাস্থ্য সচেতন ফিটফাট সাদা জহরকোট পরিহিত সৌম্য ভদ্রলোকটি বললেন, নমস্কার, আমি সোমনাথ রায়। আজ সকালে সম্ভবত আমার আপনার সঙ্গেই কথা হয়েছিল রুদ্রপ্রিয়বাবু। রুদ্র প্রতি নমস্কার জানিয়ে বলল, হ্যাঁ সোমনাথবাবু, আমাদের আসতে একটু দেরি হলো, রাস্তায় এত জ্যাম থাকা দরুন। আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? না, আমি অপেক্ষা করছিলাম এমনটা বলতে পারি না, বলতে পারেন অপেক্ষা করার অবকাশ পাইনি। আজকে আপনাদের খবর দেওয়া ছাড়াও আর এক দলকে খবর দেওয়া হয়েছিল। আসলে আমার স্ত্রী ব্যাপারটা না বুঝেই করে ফেলেন, তবে আপনি চিন্তা করবেন না, তাদের সঙ্গে আমি কথা বলে মিটমাট করে নিয়েছি, তারা আর এই মুখো হবে না। আর এক দল বলতে? আর এক দল বলতে আমি পুলিশের কথা বলছি রুদ্রপ্রিয়বাবু। একবার পুলিশ জানাজানি হয়ে গেলে এ খবর বাইরেও চলে যাবে, সেই কারণেই আমি আর পা বাড়াইনি। কিন্তু আমার স্ত্রী তখন নার্ভ হারিয়ে ফেলেছিল, আর তাই আমি ভেবেছিলাম ভদ্রলোককে হয়তো প্রচণ্ড বিমর্ষ দেখব, কিন্তু আমার ধারণার সঙ্গে তার বর্তমান মুখভঙ্গি খুব একটা মিলছে না। এতগুলো সোনার বিস্কুট হারিয়েও একটা মানুষ এমনভাবে বসে থাকতে পারে দেখে তার চরিত্রের দৃঢ়তার প্রতি আমার ভক্তি জন্মালো।
রুদ্র বলল, বুঝলাম, তবে আপনি চিন্তা করবেন না, আমি এখন অবধি ফেল করিনি কোনো কেসে। আশা করি আপনারটাও কোনো এক্সেপশন হবে না। তিনি এবার উদ্বিগ্ন স্বরে বললেন, আপনি শুধু নিজের নয়, আমারও কনফিডেন্স বাড়ালেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই সোনার বিস্কুট আমাদের এক বড় ক্লায়েন্ট কাম বিখ্যাত বিজনেসম্যান আমায় রাখতে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যাংকের অন্যান্য লকারের থেকে যেন আরও বেশি সুরক্ষায় আমি জিনিসগুলো রেখে দিই। ওনার ভরসা ছিল আমার প্রতি, আর আমার ভরসা ছিল আমার ওই সিন্দুকের প্রতি। সেই সেফ খুলে কেউ যে এইভাবে হাপিস করে দেবে সবটা, তার কে জানতো বলুন? বুঝলাম। আচ্ছা, আপনি বাদে ওই লকার খোলার পদ্ধতি আর কে জানতো? সত্যি বলতে আর কেউই সে জিনিস জানতো না রুদ্রপ্রিয়বাবু। আমার তো মাথায় ওই একটা জিনিসই ঘোঁট পাকিয়ে রেখেছে, যেখানে কারোর পক্ষে সম্ভব না সেই লকার খোলার, সেখানে এমনভাবে চুরি হয়ে যাওয়াটা। বুঝতেই পারছি, কিন্তু আর কি করা যাবে বলুন? একবার চুরি যখন হয়ে গিয়েছে তখন আর সেই ঘটনাকে তো আর পরিবর্তন করা যাবে না। আচ্ছা, আমার একটা কথা বলুন, আপনার বাড়িতে প্রবেশ করার পর থেকেই তো এরকম জমজমাট সিকিউরিটি দেখছি, সারাদিন কি এরকমই থাকে? হ্যাঁ, তা সে মোটামুটি ওরকমই থাকে। দেখছেন না চারিদিকে লোকে লোকারণ্য। আমার স্ত্রী নিজে সারাদিন ঘরেই থাকে। আমি তো ওকে বারংবার জিজ্ঞেস করছি তুমি বাইরে কখনো বেরিয়েছিলে কিনা, সে শুধুই না না করে যাচ্ছে। আমি এদিকে সারাদিন বাড়িতেও থাকি না যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আচ্ছা, আপনার কেন মনে হলো যে একবার সেফটা খুলে দেখা দরকার, ওতে আদৌ সোনার বিস্কুট আছে কিনা? না না, ব্যাপারটা সেরকম নয়। আসলে আপনি আমার সেফখানা দেখলেই বুঝবেন যে আমি বাদে অন্য কেউ সেটা খুললে আমি কেন বুঝতে পারবো। এই বলে ভদ্রলোক আমাদের নিয়ে চললেন তার ঘরের দিকে। দোতলার পশ্চিম দিকের ঘরটা নিঃসন্দেহে আমার দেখা সবচাইতে বড় শোয়ার ঘর। কারো যে এত বড় বেডরুম থাকতে পারে সেটা কল্পনাও করতে পারি না। এই এত বড় ঘরে একটা বউ নিয়ে ফাঁকা ফাঁকা লাগে না লোকটার? দেখলাম একটা সেগুন কাঠের অপূর্ব কাজ করা আলমারির বাম দিকে রাখা আছে একটি লোহার ছোট সিন্দুক। সিন্দুকখানি একটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা আছে বটে, তবে এতেও যে তার সুরক্ষা কতখানি অব্যাহত হয়েছে তা আমরা সকলেই জানি। সিলভার রঙের খুব শৌখিন সেই লকারখানি। সোমনাথ বাবু এবার বললেন, লকারখানি দেখে হয়তো একে আপনার পলকা লাগতে পারে রুদ্রপ্রিয়বাবু, কিন্তু নিঃসন্দেহে এটি খুবই মজবুত একটি জিনিস, একেবারে লোহার গঠন, টেকসই। আমার চেনা পরিচিত এক লোকের থেকে বানিয়েছিলাম এটা। এই পাসওয়ার্ড আমি মাঝে মাঝেই বদলে দিই। একই পাসওয়ার্ড থাকলে খুব ঝামেলা হয়, খালি মনে হয় মানে ভয় লাগে যদি কেউ দেখে ফেলে আমার অজান্তে। এমনিতেই এই বাড়িতে কত লোক থাকে, আপনি তো নিজের চোখেই দেখলেন। সে তো দেখতেই পাচ্ছি। আপনি কি বরাবর এখানে জিনিসপত্র রাখেন নাকি? হ্যাঁ রুদ্রপ্রিয়বাবু, আসলে আমি নিজের গুরুত্বপূর্ণ জিনিস সেখানেই রাখি, কিন্তু মিস্টার হালদার আমায় এত করে রিকোয়েস্ট করলেন যে আমি সেই রিকোয়েস্ট ফেলতে পারলাম না। তাই নিজের জিনিসপত্রের সঙ্গে সঙ্গে ওনার সোনার বিস্কুটও। দাঁড়ান 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 দাঁড়ান, এক সেকেন্ড। তার মানে ওই বিস্কুটগুলোর সঙ্গে আপনার দরকারি জিনিসগুলো ছিল সেখানে? হ্যাঁ, কেন বলুন তো? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সোমনাথবাবু। যাই হোক, আপনি এভাবে কোনো ঘটনাকে তুচ্ছ ঘটনা বলে নেগলেক্ট কিন্তু করবেন না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডিটেলস আমার লাগবে এই কেস সলভ করতে গেলে। অত বৃহৎ অঙ্কে সোনার বিস্কুট উদ্ধার করা এত সহজে সম্ভব হবে বলে আশা করছি না। দেখলাম রুদ্র এবার নিজের মুখে কি সব বিড়বিড় করতে লাগলো। এতটাই অস্পষ্টভাবে তার বিড়বিড় চলছিল যে তাতে অধিক পরিশ্রম দিয়েও কোনো লাভ হলো না। রুদ্র অনেক কিছু হিসেব নিকেশ করলো বুঝলাম। তারপর হঠাৎ মুখ তুলে বলল, আচ্ছা সোমনাথবাবু, আপনি বলছিলেন আপনার স্ত্রী সব সময় ঘরেই থাকেন, কই একটিবার তাকে দেখতে পেলাম না তো? ও ও আসলে একটু অন্য ঘরে আছে।
বুঝতেই পেরেছিল যে আপনারা এই ঘরে তল্লাশিতে আসবেন, তাই আর কি অন্য ঘরে রয়েছে। বেশ বেশ, ওনার সঙ্গেও কিছু কথাবার্তা বলার রয়েছে। আর হ্যাঁ, আপনাকে বলছিলাম না যে আমি ব্যতীত অন্য কেউ খুললে কি করে বুঝবো যে কেউ আমার অলক্ষ্যে খুলেছে এই লকার? তার প্রমাণ এইখানে, এই যে এই এই দেখুন, লকারের এই অংশে আমি একটি চক রেখেছি। এটি আসলে এতটাই ছোট যে সাধারণত কেউ লক্ষ্য করবে না, এমনকি আপনিও এটা দেখতে পাননি। সত্যি আমি বা রুদ্র কেউই লক্ষ্য করিনি প্রথমে চকখানি। সম্পূর্ণ রূপালি রং দিয়ে মেখে চকটা ভদ্রলোক গুঁজে রেখেছেন লকারের জয়েন্টের সঙ্গে লাগিয়ে। এটার কাজ হলো, যদি এই চকখানা লকার খোলার আগে না সরিয়ে নেওয়া হয় তাহলে এটি ভেঙে যাবে। আমি সবসময় লকার খোলার আগে এই চকখানি তুলে রাখি আগে ভাগে। ফলে আমি যখন দেখলাম ছোট্ট সিলভার চকটা পড়ে রয়েছে টেবিলের গায়ে, তখনই আমার সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে খুললাম লকার। তারপরেই বাকিটা আর বলার তেমন দরকার পড়ে না। আমরা এবার সেই ঘর থেকে বেরিয়ে গেলাম দোতলার আরেকটি ঘরের দিকে। আসলে ওই ঘরে বর্তমানে সোমনাথ বাবুর স্ত্রী প্রমীলা দেবী রয়েছেন। রুদ্র, আমি আর সোমনাথ বাবু যখন ঘরে ঢুকলেন তখন ভদ্রমহিলা এক মনে একটি সেলাই মেশিনে নিজের কিছু সামগ্রী সেলাই করতে ব্যস্ত ছিলেন। রুদ্র আর আমি নমস্কার করতেই তিনিও প্রতি নমস্কার জানালেন। সেলাই মেশিনের কাজ বাদ দিয়ে তিনি উঠে বললেন, আপনারা আসুন, বসুন, আমি একটু চা নিয়ে আসছি। রুদ্র বলল, না না, সেসবের দরকার নেই। এখানে এসে এখনও অবধি একবার খাওয়া হয়ে গিয়েছে। আমরা এখন আপনার সঙ্গে কিছু কথা বলবো বলেই গিয়ে ঘরে এসেছি। ও আচ্ছা, বেশ বেশ, বলুন কি কথা বলবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, আপনি তো জানেন আমরা কেন এসেছি আজ আপনার বাড়িতে। সোমনাথবাবুর মুখে আমরা শুনলাম আপনি নাকি পুলিশে খবর দিয়েছিলেন। সোমনাথবাবুর বর্ণনা অনুযায়ী তিনি বুঝেছিলেন যে তার লকারে চুরি হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি কখন জানলেন যে আপনার ঘরে আপনাদের সুরক্ষা স্বরূপ হিসেবে ব্যবহৃত ওই লকার থেকে কিছু চুরি হয়েছে? আসলে রুদ্রপ্রিয় বাবু, আমি না খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম যখন ও পাগলের মতো লকার ঘাঁটছিল। আমি আমি মানে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। কি যে করব আর কি যে করব না সেসব না বুঝে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে পুলিশকে ফোন করে বসি। বুঝলাম। আর তারপর পুলিশ এলে পর সোমনাথবাবুর হস্তক্ষেপে তারা কেস থেকে বিরত থাকেন। হ্যাঁ। আচ্ছা প্রমীলা দেবী, আপনি কি জানতেন ওই লকারে 24টি সোনার বিস্কুট রাখা আছে? হ্যাঁ জানতাম। ও যখন জিনিসগুলো ক্লায়েন্টের থেকে এনে রেখেছিল লকারে, তখনই তো দেখেছি। বেশ, আপনি কি জানেন সেখানে সোমনাথবাবুর গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র ছিল যেগুলো চোর হস্তগত করেনি? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন তো রুদ্রপ্রিয় বাবু, চোর হালদার বাবুর ওই সোনার বিস্কিটগুলো হাপিসের উদ্দেশ্যেই এসেছিল। আর শুধু ওগুলো নিয়েই একেবারে চম্পট দিয়েছে। আপনার ভাবনা অতি অমূলক নয় প্রমীলা দেবী, কিন্তু ব্যাপারটা হচ্ছে সোমনাথবাবুর কি এমন জিনিস ছিল যা চোর ছেড়ে দিল, নিতে এভাবে অগ্রাহ্য করল? এবার সোমনাথবাবু মুখ খুললেন। আসলে রুদ্রপ্রিয়বাবু, মাত্র কয়েক লক্ষ টাকা আর কিছু দরকারি কাগজপত্র ছিল সেখানে। আমি গুনে দেখেছি, তার সবটাই সেখানে অক্ষত আছে। তার মানে চোর আপনার জিনিসগুলোর উপরে কোনো গুরুত্বই দেখায়নি। আমি বললাম, এটাই কি স্বাভাবিক নয় রুদ্র? অতগুলো সোনার বিস্কুট যখন তার পাওয়া হয়ে গিয়েছে তখন ওই টাকা নিয়ে কেন হাত গন্ধ করবে তারা? আর কাগজপত্র তাদের উদ্দেশ্য কি ছিল? তোমার কথাটা ভুল নয় বৃশ্চিক, কিন্তু হাত আরেকটু গন্ধ করার ইচ্ছে হলো না ওদের, সেটাই আমায় ভাবাচ্ছে। কয়েক লক্ষ টাকা।
ব্যাপারটা আরও ভাবতে হচ্ছে। আচ্ছা সোমনাথবাবু, আপনার বাড়িতে এখন যারা যারা আছে তাদের সকলের সঙ্গে আমি কথা বলতে চাই। সোমনাথবাবু ঘাবড়ে বললেন, ঠিক ঠিক, কিন্তু এখন তো বাড়িতে প্রায় 25 জন আছে, নানান কাজে তারা নিযুক্ত। আপনি কি? অল অফ দেম। রুদ্র কথাখানি বলল একেবারে স্টেটমেন্ট দেওয়ার মতো করে। সোমনাথবাবু এবার ব্যবস্থা করলেন জিজ্ঞাসাবাদ পর্বের। আমরা ওই ঘরেই রইলাম। শুধু রুদ্র যখন যাকে নিভৃতে জিজ্ঞাসাবাদ করছে সেই বাদে অন্যান্য কারোর অনুমতি নেই ঘরে থাকবার। প্রথমেই আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হলো বাড়ির মুখ্য পরিচারিকা, যিনি এই প্রাসাদের দেখভাল করেন। নাম অনিতা। ভদ্রমহিলার বয়স আন্দাজ 35, কিন্তু দেখে বোধ হয় তাকে পরিচারিকা বলাটা ঠিক উচিত নয়। একটা বাদামি অ্যাপ্রন পরে কোনো কাজে ব্যস্ত ছিলেন তিনি। শিক্ষিতা, স্মার্ট এবং কথাবার্তা ভীষণ পরিষ্কার। রুদ্রর সামনে একেবারে কনফিডেন্ট হয়ে বসলেন তিনি। রুদ্র আরম্ভ করল, নমস্কার। আপনি নিশ্চয়ই জানেন ঠিক কী কারণে আপনি এখন জিজ্ঞাসাবাদ পর্বে সামিল হয়েছেন। ভদ্রমহিলা মিষ্টি করে জবাব দিলেন, একদম। বেশ, তাহলে আপনি যখন কারণ জানেন তাহলে বলুন এখনো অবধি আপনি কতটা জানেন এবং কি কি জানেন। মহিলার মুখে একটা স্মিত হাসি ফুটে উঠল। তিনি বললেন, বাহ, উত্তর থেকেই তো প্রশ্ন খুঁজে নেন আপনি। আমি এখানকার হাউস মেকার। এই গোটা বাড়ি আমিই দেখভাল করি, সেটা তো আপনিও জেনে গেছেন ইতিমধ্যেই। তবে একটা জিনিস সম্পর্কে আপনার আর আমার জ্ঞান কিন্তু একদম সমান। সেটা হলো সোমনাথ বাবুর রুম। এই একমাত্র ওই জায়গায় আমি নিজেও খুব একটা বেশি ঢুকিনি এবং কাজও করিনি। আমি যখন জানতে পারলাম যে সোমনাথবাবুর এত বড় একটা লস হয়েছে, তখন দায়িত্ব নিয়ে সমস্ত চাকর বাকরকে এই বাড়ির মধ্যেই রেখে দিয়েছি। একটা মাছিও কিন্তু বলতে দিইনি রুদ্রপ্রিয় বাবু। বাহ, চমৎকার। আপনি আপনার কাজে খুবই মনোযোগী। আচ্ছা, আপনি তো সমস্ত পরিচারকের দায়িত্বে আছেন, তাদের কাজ ভাগ করে দেন সম্ভবত। তো আপনার কি মনে হয় আপনার স্কোয়াডের কেউ এই হীন কাজে যুক্ত থাকতে পারে? দেখুন, সেটা নেহাতি তদন্ত সাপেক্ষ একটা ব্যাপার। কখন কার মাথায় কোন কৌতূহল চলে সেটা তো আর আমি বলতে পারি না। না না না, আপনাকে আমি জ্যোতিষী হতে বলছি না, শুধু আপনার অনুমান জানতে চাইছি। কারোর মধ্যে কি এতটুকু কৌতূহল আপনি লক্ষ্য করেছিলেন? দেখুন, এখন প্রায় 12 জন রয়েছে যারা বিভিন্ন রকমের কাজকর্ম করছে, আর আমাকে নিয়ে 13 জন বলতে পারেন। এই 12 জনের মধ্যে আমি আপনাকে 3 জনের কথা বলতে পারি যাদের ব্যবহার আমি অন্যান্যদের থেকে একটু নিচে রাখবো। তাদের হাব ভাব, চাল চলন আমার খুব একটা পছন্দ নয়। আমি তাদের মধ্যে 2 জনকে খুব শীঘ্রই বের করে দেওয়ার চিন্তা করেছি ইভেন। ও আচ্ছা, কেন এমনটা আপনার মনে হয়? দেখুন, এই 3 জন অর্থাৎ গোপাল, ললিতা আর বিপাশা খুব একটা ভালো কাজ পারে না। প্রথমত, গোপাল আর বিপাশা বাড়ির যাবতীয় লন্ড্রির কাজে নিযুক্ত আছে। সবার কাপড় চোপড়, তোষক, চাদর সবকিছু পরিষ্কার করে ওরাই। এখান থেকে বাইরে কারো কাছে লন্ড্রির জিনিস যায় না, সবটা এখানেই হয়। আমি প্রায় 7টা কাপড়ে দাগ দেখতে পেয়েছি এবং যখন জিজ্ঞেস করেছি যে কেন বারবার এই একই ভুল হচ্ছে, তখন ওরা জাস্ট আমায় তোয়াক্কা না করে চলে গেছে। এই অড্যাসিটি আমি কাউকে দিই না রুদ্রপ্রিয় বাবু। আর গত সপ্তাহে আর একটা জিনিস হয়েছে যেটা আমি এখনো পর্যন্ত কাউকে জানাইনি। কি? দেখুন, আমি গোপাল আর বিপাশাকে বেসমেন্টের লন্ড্রি সেকশনে ইন্টিমেট অবস্থায় দেখতে পাই। ওরা কাজের বেলায় অন্য কাজেই মত্ত ছিল। তবে হ্যাঁ, ফিজিক্যাল নিড সকলের মধ্যেই থাকে, সেটা অস্বাভাবিক নয়। আই এম নট এগেনস্ট ইট, কিন্তু সব কিছুরই একটা স্থান আছে, একটা সময় আছে। বুঝলাম। আর ললিতা? ললিতা ক্লিনিংয়ের দায়িত্বে আছে। আপনি তো সারা বাড়িতে ঘুরে দেখেননি। ললিতা একা নয়, ওর সঙ্গে আরও অনেকেই আছে। তবে ললিতা মূলত সমস্ত ফার্নিচার, পুরনো ছবি, অ্যান্টিক জিনিসপত্র এই সমস্ত কিছু পরিষ্কার করে। এই ললিতা কিন্তু খুব দামি একটি বেলজিয়াম পাথরে তৈরি শোপিস চুরি করেছিল।
ভেবেছিল কারোর চোখে পড়বে না এতগুলো জিনিসের মধ্যে, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ নয় রুদ্রপ্রিয় বাবু। যেই না ওকে চেপে ধরলাম, তারপর সে একেবারে ভেজা বেড়ালের মতো চুপসে গেল। আপনি এই খবর সোমনাথবাবুকে জানিয়েছিলেন? সে খবর জানালে আজ এখানে ও টিকতে পারতো না। তবে আমি শীঘ্রই এদের ছাড়িয়ে দেব। নেহাত তো সামনে পুজো, একেবারে বোনাস হাতছাড়া করে গরিবের পেটে লাথি মারাটা বাজে দেখায়, তাই আর কি। বুঝলাম। তো এই ললিতাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, সে আছে তো? হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। আর আপনারা কি আরেক কাপ চা নেবেন? আমি বললাম, হলে ভালোই হয়, আপনি পাঠিয়ে দিন না হয় ললিতার হাত ধরে। বেশ বেশ, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ রুদ্রপ্রিয় বাবু, এখানে কিন্তু অনেক বডিগার্ড অ্যান্ড সিকিউরিটির লোকেরা আছে, এদের সবাইকে কন্ট্রোল করে স্বপনদা। আপনি ওকে একবার একটু... সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আমার কাজ ঠিক করে নেব। তবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার ইনপুটের জন্য। ললিতাকে একটু ডেকে দেবেন প্লিজ। শিওর। নিজের আধুনিক ছন্দেই ঘর থেকে বেরিয়ে গেলেন অনিতা দেবী। এই মহিলাকে একটু সম্মান দিয়ে বোধহয় সম্বোধন করা উচিত, নইলে একটু বেচাল হলেই নিজের ক্যারিসমায় যে কাউকে ঘায়েল করতে পারেন তিনি। রুদ্র বলল, পুরো বিদেশি স্টাইল, বুঝলে? 1000টা চাকর বাকর, তার উপর আবার তাদের মেনটেন করার জন্য একজন লোকজন, আলাদাই ব্যবস্থাপনা। এই রুদ্র, তোমার বড্ড বাজে স্বভাব এটা। তুমি খালি চাকর বাকর বলো আর লোকজন বাজে কমেন্ট করে আমার কাছে। আরে তুমি একটু লেখার সময় বদলে নিও না, তাহলেই তো হয়। না, করব না, দিক গালি তোমায়। আমাদের কথা চলাকালীন ঘরে প্রবেশ করলো একজন বছর 22-এর যুবতী। শ্যামলা গায়ের রং, তবে চোখগুলো সদা সতর্ক, ঠিক যেন বিড়ালের মতো জ্বলছে আর চলছে অনবরত। একটা ছাপা শাড়ি তার পরনে। সে এসে বসলো আমাদের সামনের চেয়ারে। তার হাত পা মৃদু মৃদু কাঁপছে, মুখ চোখ দেখে মনে হচ্ছে একটু চিন্তিত আছে, কিন্তু বারংবার নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার চেষ্টায় আছে। রুদ্র বলল, আপনার নাম? ললিতা। বেশ, আপনার সম্বন্ধে আপনার কোঅর্ডিনেটর কিছু কথা বলছিলেন? চায়ের পেয়ালা নামিয়ে রাখলো সে। আমরা দুজনে 2 কাপ চা তুলে নিলাম। রুদ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমি অনিতা দেবীর কথা বলছি। মেয়েটি উত্তর দিল, ও, তা কি বলেছে অনিতাদি? অনিতা দেবী জানালেন আপনি নাকি সততার পাশাপাশি সঠতার ব্যবহারও করেছেন। মানে আমি বুঝলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি। বেলজিয়াম কাঁচের তৈরি। রুদ্র থামার আগেই মেয়েটি এবার বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, আর বলতে হবে না স্যার। বেশ বেশ, আপনি কেন এই কাজটা করেছিলেন জানতে পারি? আসলে মানে আমি আর কি লোভ সামলাতে পারিনি তো। এখানে লোভ সামলাতে না পারার মতন জিনিসের অভাব নেই, কিন্তু আপনি তো শুধু ওই জিনিসটাকেই বেছে নিয়েছিলেন কেন? আসলে ব্যাপারখানা হচ্ছে গিয়ে স্যার, আমি না আমি আর কি ভেবেছিলাম অতগুলো তো জিনিস রয়েছে, ওটা তো কেউ বুঝতে পারবে না, তাই জন্য আপনি চুরি করলেন? আচ্ছা বেশ। না বাড়িতে একটু গুছিয়ে রাখবো বলেই। ডিটেকটিভের সামনে বসে মিথ্যে বলা আর ঠাকুরের সামনে আমিষ খাওয়া উভয়ই একই লেভেলের পাপ। ও কথাটি বলবেন না, আসল উদ্দেশ্য বলুন, কত দামে বিক্রি হতো জিনিসটা? না না, বিশ্বাস করুন, আমি ও জিনিস কোথায় বিক্রি করব? সে তো আপনি জানেন, শুধু বলছেন না। কিছুক্ষণ একটা পিন পতন নিস্তব্ধতায় ছেয়ে থাকলো গোটা ঘর। ললিতাকে আমিও এবার পর্যবেক্ষণ করছি। মেয়েটা ভীষণ দ্বন্দ্বে আছে, বলবে কি বলবে না এর মাঝামাঝি একটা স্থানে গেঁথে আছে তার 2 পা। এবার সে মুখ খুলল।
একেবারে টিপে টিপে বলল, আগে বড় বাজারে সেলিমের দোকানে। এই তো ইউরেকা, সেলিম মহাশয়ের দোকানে বেলজিয়াম কাচের শোপিস। তো এই সেলিম জাভেদকে, আচ্ছা দাও, তো এই সেলিম জাভেদকে সেলিমকে পেলেন কোথায়? সেলিম আমার এলাকাতেই থাকে। আমি যে বস্তিতে থাকি সেখানেই দুটো বাড়ি পরেও থাকে। আচ্ছা, আপনার নিবাসটাও জানা হলো না যদিও, কোথায় থাকেন? ইকবালপুরে। আচ্ছা বেশ, আপনি ভেবেছিলেন যে ওই সুন্দর দামি শোপিসখানা আপনি চুরি করে বিক্রি করে দেবেন সেলিমের কাছে, আর এই গোটা বাড়িতে কেউ কিচ্ছুটি টের পাবে না। সে ভালো কথা, কিন্তু ধরা পড়লেন কিভাবে? আসলে স্যার, আমি জানতাম না যে অনিতাদি সব কিছু একেবারে তককে তককে রাখে। আমি বুঝতেই পারিনি যে দিদি ওটা ধরে ফেলবে। পাশাপাশি অনেকগুলো জিনিস থাকায় আমি যেহেতু মাঝখান থেকে একটা জিনিস সরিয়েছিলাম, তাই বাকিগুলোকে একটু ভাগ ভাগ করে দেই আর কি। তাতে ওই জায়গাটা ভরাট লাগে। ভেবেছিলাম হুট করে কারো চোখে পড়বে না। বুঝলাম। আচ্ছা, সোমনাথবাবুর ঘরের লকারের পাসওয়ার্ড কি? হ্যাঁ, বেশ বড় করেই বলে উঠল ললিতা, যেন জীবনে প্রথমবারের মতো এই শব্দটা সে শুনেছে। তার কিছুক্ষণ বাদে হয়তো নিজে থেকেই ব্যাপারটা বুঝে নিয়ে বলল, না না স্যার, আপনি যা ভাবছেন তা আমি করিনি। আমি সত্যি বলছি স্যার, আমি ওই সোনার বিস্কুটে হাত দিইনি কখনো। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না অত দামি জিনিস চুরির কথা। আর আমি তো ওই ঘরে কখনো ঢুকিনি। আমি কি করে জানবো বলুন কেমন করে কোলে ওই জিনিস? আপনি বিশ্বাস করুন স্যার, আমি ওর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আপনি নিজের উপর নিজেই সন্দেহটা নিয়ে এসেছেন ললিতা। নিজের পায়ে নিজেই করুল মেরেছেন আপনি। এখন আপনি প্রাইম সাসপেক্ট না হয়ে আর যান কোথায়? তবে আমার তদন্ত চলাকালীন আপনি কিন্তু ভুলেও কোথাও পালাবার চেষ্টা করবেন না। আমি যদি এতটুকু পান থেকে চুন খসতে দেখি তাহলে জানবেন আপনার হাতে হাত করা পড়ল বলে। ললিতার মুখটা দেখলাম ভয়ে একেবারে শুকনো কিশমিশের মতো হয়ে গেল। তার স্বাভাবিক চতুর দৃষ্টিখানা চোখ থেকে হারিয়ে গেছে। সেই জায়গায় এখন স্থান নিয়েছে একটা ভীতি। রুদ্র এমনভাবে পাকড়াও করেছে যে মেয়েটা ভীষণভাবে ঘাবড়ে গেছে। আপনাকে আমার শেষ প্রশ্ন ললিতা, চুরিটা যখন হয় তখন আপনি কোথায় ছিলেন? ললিতা অবাক স্বরে বলল, চুরি কখন হয়েছে? বেশ, আপাতত আমার আর কিছু জানবার নেই, আপনি এখন আসতে পারেন। ললিতা উঠে পড়ল। আর এরপর বিপাশা এবং গুণধর গোপালের যথাক্রমে আসবার কথা। আমি হেসে রুদ্রর উদ্দেশ্যে বললাম, চুরি কখন হয়েছে? বেশ ভালোই নলিটা ধরেছিলে। আর নলি ধরে কি হবে, ওটা শুধু কথায় কথা একটা ফাঁদ ছিল। দেখা যাক এরপর কেউ ধরা পড়ে কিনা। প্রথমে এলো বিপাশা। এর বয়স 26-27 হবে। হাতে শাখাপলা, কপালে সিঁদুর জানান দিচ্ছে ভদ্রমহিলা বিবাহিত। তবে এর মধ্যে একটা আবেদনময়ী ভাব বিদ্যমান। নিজের আঁচলখানা শরীর থেকে যতখানি দূরে রাখা সম্ভব সেই চেষ্টায় সে খুব ব্যস্ত। চেয়ারখানায় বসে নিয়ে একেবারে আমাদের সামনে নিচের শাড়ির আঁচলখানা ইচ্ছাকৃত ভাসিয়ে দিল হাওয়ায়। তারপর বড্ড করুণ কণ্ঠে বলল, স্যার, আমায় দেখে কি মনে হয় যে আমি এই কাজ করেছি? আমায় শুধু শুধু সন্দেহ করা হচ্ছে স্যার। রুদ্র ব্যঙ্গের সুরে বলল, আপনাকে দেখে যা যা মনে হয় সে নিয়ে আমার কিংবা আমার বন্ধুর কোনো রকম আগ্রহ নেই। যাই হোক, আপনি কদিন ধরে এখানে কাজ করছেন? আমি তো ওই 4 মাস হবে সামনের সপ্তাহে। আপনি বিবাহিত তাই তো? আগে হ্যাঁ। আপনার সন্তান আছে? হ্যাঁ আছে, একটাই ছেলে, 4 বছর। বুঝলাম। আপনি গোপালকে চেনেন? মেয়েটি এবার ঘাবড়ে গেল, তুতলে বলল, গুগল। হ্যাঁ গোপাল, গোপাল ভাঁড়ের কথা বলছি না। কোন গোপাল বুঝতে পারছেন না?
হ্যাঁ স্যার, মানে মানে ইয়ে, হ্যাঁ হ্যাঁ। একটা সোজা কথার সোজা উত্তর দেওয়ার চেষ্টা করলে ভালো হয়, নাহলে আপনার উপর সন্দেহ কিন্তু আরও দ্বিগুণ হবে। না না, সরি স্যার, বলুন কি জানতে চান। দেখুন, আপনার চরিত্র বিশ্লেষণ করা আমার কাজ নয়, তবে একটা জিনিস জানতে চাই। আমি যে কথাটা শুনলাম অনিতা দেবীর কাছ থেকে, তা কি সত্যি? কোন জিনিস স্যার? আবার 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 ভূমিতা করছেন? না না স্যার, না মানে মানে হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। গোপালের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? বেশি দিন না স্যার, আর কোনো সম্পর্ক নেই স্যার, ওই একবার একটু। দেখলাম এবার এতক্ষণে মেয়েটির মুখে একটু লজ্জার ছাপ পাওয়া গেছে। এতক্ষণ তো দেখে এর কোনো লজ্জা শরমের টিকি পর্যন্ত পাচ্ছিলাম না। রুদ্র বলল, বেশ, আপনার কি মনে হয় গোপালকে এই জিনিসের পিছনে থাকতে পারে? না স্যার, ছেলেটা খারাপ নয়, এমনিতে ভালোই। আমাকে ওই বৌদি বৌদি করে, সুবোধ বালকের মতোই কথা বলতো সব সময়। ও, সে আপনার থেকে ছোট? বয়স কত ছেলেটার? ওই 20 কি 21। বাহ, অতি উত্তম। সম্প্রতি আপনার পরিবারের কোনো সমস্যা হয়েছে? এবার যেন বিপাশা অস্থির হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, মানে স্যার, আমার বরের হঠাৎ করে একটা পেটের রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে, না হলে বাঁচবে না। ও, আই এম সরি টু হিয়ার ইট। আপনি শক্ত থাকবেন। আর এই অপারেশন বাবদ খরচ কত পড়েছে? স্যার, সে খরচ আমাদের ঘর বিক্রি করে হয়ে যাবে, আমরা তাতেও রাজি আছি, কিন্তু এতগুলো দামি জিনিস চুরি করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে দোষী বলছি না। এর জন্য আপনার স্বামীর এই ব্যাপারটা জানিয়েছেন এই পরিবারের কাউকে? অনিতা ম্যাডামকে জানিয়েছি, উনি বলেছেন মালিককে বলে একটা বন্দোবস্ত করবেন। আপনার কি মনে হয় সেটা হবে? মানে? উফ, বড্ড কম বোঝেন। মানে মালিকের কানে কথাটা যাবে? অনিতা ম্যাডাম তো ভালোই, উনি খামোখা কেনই বা আমার সাথে এমনটা করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আর কাউকে বলে একটু গোপাল ছেলেটাকে একটু ডেকে দেবেন তো, ওকে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার। গোপাল ছেলেটাকে দেখে বুঝলাম তার চাইতে বেশি বয়সের মহিলা কিভাবে তার প্রেমে পড়ল। প্রেমের সত্যিই কোনো বয়স হয় না, কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে গেলে তার মধ্যে কিছু একটা তো থাকতে হবে, যা দেখে এগিয়ে আসে অপর লোকটা। ছেলেটার গায়ের রং শ্যামলা, কিন্তু তার চোখখানির ভেতর যে অতল গভীরতা আছে তাকে ব্যাখ্যা করতে গেলে কাব্য ধরতে হয়। এর পূর্বে কোনো ছেলের চোখ দেখে আমার কাব্যের কথা মাথায় আসেনি। রোগা ছিপছিপে চেহারা, একটা ঘিয়ে রঙের জামা আর ক্রিম রঙের ঈষৎ নোংরা প্যান্ট পরে আছে। রুদ্র তাকে বসতে বলল। গোপাল একটু ভীতু গলায় বলল, স্যার, আমি গোপাল। বিপাশাদি বলল আপনারা ডেকেছেন। হ্যাঁ ঠিকই শুনেছ, তোমায় তুমি করে বলছি, কিছু মনে করো না। না না স্যার, কোনো সমস্যা নেই। গোপাল, তুমি নিশ্চয়ই অবগত আমরা কেন এখানে এসেছি? হ্যাঁ স্যার, ওই সোনার বিস্কুট চুরি গেছে। অনিতাদি ওটার পর থেকে আমাদের কোথাও যেতে পর্যন্ত দেয়নি। হ্যাঁ, সেই কথা আমরা ইতিমধ্যে জেনেছি। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার অসুস্থ বাবা আর 2 ভাই আছে। মা মারা গেছেন সে বছর 4 হলো। আমি দুঃখিত গোপাল, আশা করি তিনি খুব ভালো মানুষ ছিলেন। রুদ্রর এমন ফর্মাল ব্যবহারে গোপালের চোখ ছলছল করে উঠল। এবার রুদ্র নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবার কি অসুখ করেছে গোপাল? আসলে স্যার, বাবার ফুসফুসে সমস্যা, বোধহয় ক্যান্সার হয়েছে। আরেকটা পরীক্ষা বাকি আছে সামনে। সারা জীবন যা ধোঁয়া টেনেছে, আর অন্য কি হবে। বুঝলাম।
তুমি নিশ্চয়ই সেসব থেকে একেবারে দূরে। হ্যাঁ স্যার, বাবাকে দেখেছি ওরকমভাবে কষ্ট পেতে। একবার কাশি উঠল, 3 মিনিট টানা চলে। আমি আর কি করে বলুন ওই দিকে যাই। বেশ, তুমি পড়াশোনা কত দূর করেছো গোপাল? বেশি দূর নয়, ওই ক্লাস 9 অবধি। তারপর বাবার কাজ গেল, বাড়ি থেকে বড় ছেলে হিসেবে কাজে লেগে যেতে হলো। আচ্ছা, বুঝলাম। এখানে যা পাও তাতে তোমার চলে যায়? হ্যাঁ, চলে যায় স্যার। এখানকার মাস মাইনে অনেকটা বেশি, আর আমি নিষ্ঠা ভরে কাজ করি স্যার। কিন্তু অনিতা দেবী জানালেন তুমি আর বিপাশা নাকি তার কথার অমান্য করেছ, তোমরা নাকি তাকে পরোক্ষভাবে অপমান করেছ। কি? আমি মানে স্যার, আমি ঠিক বুঝতে পারছি না কবে হয়েছে। তেমন হলে অনিতাদি আমাকে বকতে পারত। আমি ছেলে মানুষ, যদি কিছু ভুল করে থাকি তাহলে দিদি হয়ে। ব্যাস ব্যাস ব্যাস, বুঝেছি। গোপাল, শান্ত মাথায় একটা কথা শোনো। তোমার কি মনে হয় এই বাড়িতে এতগুলো লোকের মধ্যে কে চুরি করতে পারে অতগুলো সোনার বিস্কুট? কার মধ্যে এতটা সাহস আছে? গোপাল রুদ্রর প্রশ্নে একটু ঘাবড়ে গেল। সে একটু ভেবে নিয়ে বলল, স্যার, আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি এমনটা না। তবে বলতে গেলে আমি কাউকে সেরকম সন্দেহ তো করতে পারি না। মানে সবাই এখানে আমায় খুব ভালোবাসে। কারো হাত টানের স্বভাব আছে বলে তো মনে করছি না। আর তোমার? কথাটা দৃপ্ত স্বরে বলল রুদ্র, একেবারে যেন মেপে মেপে কথা বলা। গোপাল এবার আঁতকে উঠে বলে, মানে স্যার, আমি আমি না স্যার, আমি কেন করব? আমি তো জানতামই না যে এতে কি আছে। আর সত্যি বলতে আমি তো এর আগে এরকম একটা জিনিস যে আছে তাই জানতাম না। এদের এত পয়সা, এত কড়া নিরাপত্তা, তার মধ্যে আমার মতো ছেলে কিভাবে বলুন স্যার? সন্ধ্যের ঊর্ধ্বে কেউ নয় গোপাল, কেউ নয়। তোমার বাড়িতে অসুস্থ বাবা আছেন, তোমার টাকা পয়সার দরকার তো আছেই। স্যার, তাই বলে চুরি করব? আর এটা তো চুরি না, ডাকাতি। স্যার, আমার ক্ষমতায় কুলোবে না ওই জিনিস, সত্যি বলছি স্যার। ঠিক আছে, তুমি কিন্তু এখন কোনো গ্রামে টামে যাবে না। আগেই কেসে নিষ্পত্তি হবে, তারপর। মনে থাকবে? একদম স্যার, একদম। যাও, এবার একটু কাউকে বলে সিকিউরিটি প্রধানকে ডেকে দাও। লোকটার নাম কি যেন? হ্যাঁ, স্বপন। ওনাকে একটু ডেকে দেওয়ার ব্যবস্থা করো। গোপাল বাধ্য ছেলের মতো বেরিয়ে গেল ঘর থেকে। আমি রুদ্রকে জিজ্ঞাসা করলাম, গোপাল ছেলেটা কিন্তু খুব ভালো বলেই মনে হলো। একেবারে সাদামাটা একটা ছেলে, আর খুব আকর্ষণীয় বটে। সেটাই তো সমস্যা, আর এত সাদামাটা হওয়া ভালো না। আর খুব একটা সাদামাটা হলে কি ওরকম একটা সম্পর্কে জড়াতে পারতো? মনে হয় কি? তাহলে কি ওকেই মূল সন্দেহ করছো? না, সেরকমটা নয়। তবে তার পসিবিলিটি কিন্তু আছে, আবার নেইও। মোটিভ ছেলেটার আছে বটে, কিন্তু ওই ঘরে ঢুকে চুরি করে নিল, তাও আবার এত বড় সম্পত্তি। সেটাই দেখা যাক। এখন কত লোকের সঙ্গে কথা বলা বাকি রয়ে গেল। এরপর স্বপনবাবু এলেন। ভদ্রলোকের বয়স আনুমানিক 50-55 হবে। তামাটে বর্ণ, ঢ্যাঙা চেহারা, কুতকুতে চোখ আর বেশ গম্ভীর কণ্ঠ নিয়ে ভদ্রলোক তার চারিদিকে একটা জ্যোতি ছড়াতে সক্ষম। আমরা যখন এই মহলে প্রথম ঢুকলাম তখন ইনিই আমাদের বাড়িতে পথ দেখিয়েছিলেন। তখন অতটা খেয়াল করিনি, তবে সামনে বসতে এখন কাল্টিভেট করলাম। নমস্কার, আমি স্বপন সামন্ত। হ্যাঁ, বসুন। আপনার সঙ্গে আগেই দেখা হয়েছে আমাদের। বলুন ডিটেকটিভ, আপনি কি জানতে চান? চুরি যখন হয়েছিল সেই সময় আপনি কোথায় ছিলেন? চুরি যখন হয়েছিল সেই সময় আমি সম্ভবতই বাড়িতে কিংবা বাড়ির বাইরেই ছিলাম। তার মানে চুরির সময় আপনি জানেন না? না। বেশ, আপনার আন্ডারে অনেক লোক কাজ করে নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এনি অফ দেম? নান অফ দেম। আপনি খুব স্ট্রেট কাট কথা বলেন। আরেকটা প্রশ্ন, আপনাকে কি এই চুরির ঘটনায় সন্দেহ করতে পারি? নিশ্চয়ই, আমারও অনেক মোটিভ আছে চুরি করার। তার মধ্যে একটা হলো আমি এ বাড়ির চাকর, আর দ্বিতীয়ত
আমার বর্তমানে বেশ কিছু টাকারও প্রয়োজন হয়েছে, যা আমায় মালিকপক্ষ কখনোই দেবে না বলেই জানিয়েছে। আমি ব্যাংক লোন করতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি আমার 2টো লোন চলছে, তাই সেটাও তথই বছ। বুঝলাম। কেন এত ধার দেনা হলো জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। রেসের মার তার মূল কারণ। আমার ওই একটাই নেশা, যার জন্যই অনেক কিছু জলাঞ্জলিও দিয়েছি। বাহ, অতি উত্তম। এই বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এরকম একটা চুরি হয়ে গেল, সে সম্পর্কে আপনার দায়বদ্ধতা নিয়ে তো প্রশ্ন একটা উঠছে নাকি? নিশ্চয়ই ওঠা উচিত। আমাকে ফায়ার করে দিলেও আমি অবাক হব না, কাঁদবও না, আর হাত পাও ধরবো না। তবে আমিও চাই যে মূল দোষী ধরা পড়ুক, তাহলে অনেকগুলো লোক এই বাড়ি থেকে বেরোতে পারবে। আর সকলেই খুব দুশ্চিন্তাতেই রয়েছে। সে ব্যবস্থা আমি দেখছি। আপনি বলুন, মালিকপক্ষ পরিচারকদের উপর কেমন ব্যবহার করেন? খুবই নমনীয়। এমনকি সোমনাথবাবু খুবই ভালো একজন ব্যক্তি। তবে আমার মতো ওনারও একটি শখ আছে, যেমন আমার ঘোড়ার আর ওনার মেয়ে ছেলের। তাই নাকি? কিছু আলোকপাত করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার বাড়িতে যখন উনি গিয়েছিলেন একবার, সেদিনই আমার স্ত্রীর সঙ্গে উনি অসভ্যতা করেছিলেন। তাই নাকি? আপনি কিচ্ছু করেননি? আমার স্ত্রী নিজেই আশকারা দিয়েছিলেন, তাই আমার পক্ষে আর কিছু বলাই সম্ভব ছিল না। আপনার সন্তান আছে? না, আমি নপুংসক। মাফ করবেন, তো এই ধরনের জিনিস ঘটার পর আপনি কেন কাজ করতে লাগলেন এখানে? ভদ্রলোক এবার প্রথম হাসলেন, বললেন, আমার স্ত্রী আমার সঙ্গে এক ঘরে থাকে না, তার উপর আমার মায়াও নেই। যার সঙ্গে পারে যা ইচ্ছা করুক গিয়ে। আর আমি বা আমার রোজগারের জায়গা কেনই বা ছাড়বো বলুন তো? তবুও সে আপনার স্ত্রী। আমার স্ত্রী সোনার বিস্কুট কিভাবে চুরি করতে পারে তা আমার জানা নেই, ডিটেকটিভ। বুঝলাম ভদ্রলোক নিজের প্রাইভেট ব্যাপারটাকে খোলসা করতে চাইছেন না, তাই একেবারে রাফ অ্যান্ড টাফ উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন। আচ্ছা স্বপনবাবু, কেউ তো আছেন যে ওই ঘরে ঢুকেছিল। আপনি একটু জানাবেন কারা কারা পার্টিকুলার ওই ঘরের বাইরে থাকেন সিকিউরিটি হিসাবে? হ্যাঁ অবশ্যই। নীল আর সুভাষ দুজনে সকাল থেকে দুপুর অবধি, আর দুপুর থেকে রাত 9টা অবধি পরিতোষ আর শাশ্বত। আর বাকি রইল 9টা থেকে পরদিন সকাল 6টা অবধি, তখন থাকে বিমল আর মানিক। বেশ, আমি 6 জনের সঙ্গে কথা বলবো। না থাক, 6 জন নয়, চুরি আশা করি রাত আর সকালের মধ্যস্থলে হয়েছে। তাই পরের দিন সকালে উঠে সোমনাথবাবু আবিষ্কার করেন। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি বিমল, মানিক, নীল আর সুভাষকে একে একে আসতে বলুন। বেশ, দরকার লাগলে বলবেন। বলে ভদ্রলোক ঘরের মধ্যেই বুক পকেটে থাকা সানগ্লাসটা তুলে চোখে পড়ে বেরিয়ে গেলেন। আমি রুদ্রকে হেসে বললাম, ভদ্রলোকের তেজ আছে বটে। একেবারে সূর্যের চেয়েও তেজি ঘোড়া। তবে ওনার জন্য আমার খারাপ লাগছে। কি মনে হয় স্বপনবাবু এভাবে খোলাখুলি জানিয়ে দিলেন যে ওনার মোটিভ আছে? দেখো, দাবা খেলোয়াড় 2 ধরনের হয়। 1, যারা খুব ভেবেচিন্তে একটা একটা করে স্টেপ এগোয়, আর 2, যারা অচিরেই আক্রমণ করে বিপক্ষকে ধরাশায়ী করে দেয়। ভদ্রলোকের মধ্যে দ্বিতীয় ব্যাপারটা বেশি প্রযোজ্য। তবে আশা করি ব্যক্তিগত বৈরিতা এখানে মূল নয়, আর একটা অন্য অ্যাঙ্গেল রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি না। এই খেলার বাজিমাত আড়াল থেকে করছে সে, একেবারে ঘাপটি মেরে রয়েছে। নাইট আড়াই প্যাঁচ দেওয়ার জন্য ওত পেতে বসে আছে, আর এগুলো সব এক একটা পণ। কিন্তু মনে হয় স্বপনবাবু একজন আস্ত বিশপ। যা বলেছ বৃশ্চিক, বিশপ। আমি আর রুদ্র বসে আছি অপেক্ষায়, কখন এই ধরাধামে এসে অবতীর্ণ হবেন 4 জন। দেখলাম আর কেউ আসছেই না। আমি খাপ্পা হয়ে বললাম, কি ব্যাপার, ওদের কারোর পাত্তা নেই কেন? ব্যস্ত সমস্ত হয়ে উঠে পড়ল রুদ্র। আমি ওর পিছু পিছু গেলাম। বাইরে বেরিয়ে দেখি গোটা করিডোরে কেউ নেই। এখানেই 2 জন সিকিউরিটি গার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা, কিন্তু এখন সেখানে কেউ নেই।
ব্যাপারটা বেশ অবাক করে দিল আমাদের দুজনকেই। উভয়ের দিকে বেকুবের মতো তাকিয়ে আছি। এমন সময় দেখলাম অনিতা দেবী দৌড়ে দৌড়ে আসছেন নিচ তলা থেকে। রুদ্র তাকে থামিয়ে বলল, আরে আপনি এভাবে দৌড়চ্ছেন কেন? কি হয়েছে কি? আসলে মানে আর বলবেন না, একটা 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 বড় বড় মিসআপ হয়ে গেছে রুদ্রপ্রিয় বাবু। মানে বিমল আমাদের সিকিউরিটি গার্ডদের একজন একটু আগে ছাদ থেকে পড়ে মারা গেছে। আমি আর রুদ্র তাজ্জব বনে গেলাম ওনার কথা শুনে। এই জন্যই ওই 4 জনের মধ্যে কেউ এসে পৌঁছায়নি। এবার আমার কাছে সবটা পরিষ্কার হলো। রুদ্র বলল, তাহলে আপনি উপরে আসছিলেন কেন? ডেড বডি তো নিচে। আপনাদেরই ডাকতে আসছিলাম আমি রুদ্রপ্রিয় বাবু। আসলে সকলে নিচে খুব প্যানিক করছে। আপনি শীঘ্রই চলুন একবার। আমরা 3 জনে সর্বোচ্চ গতিবেগে ছুটতে লাগলাম নিচের উদ্দেশ্যে। একটা চুরির ঘটনা খুনের কেসে রূপান্তরিত হতে এতটুকু সময় লাগলো না। মনে মনে ভাবলাম, সোমনাথ বাবু এবার তো আর কোনোভাবেই পুলিশদের বিরত রাখতে পারবেন না। এখন এটা একটা মার্ডার কিংবা সুইসাইড কেস। নিচে নেমে দেখলাম ছাদের দক্ষিণ দিক থেকে পড়েছে বিমলের দেহ। তার ঘাড় একদিকে বেঁকে গেছে। মনে হচ্ছে একটা রক্তের চাদরে উল্টো করে শুয়ে আছে সে। চোখ তার বিস্ফারিত, যেন আকস্মিক কেউ ধাক্কা দিয়ে দিয়েছে, কিংবা এমন কেউ ধাক্কা দিয়েছে যাকে সে এক্সপেক্ট করেনি। রুদ্র বেশ বিচক্ষণতার সঙ্গে তাকে পর্যবেক্ষণ করল। গায়ে হাত দিল না, তবে তার থেকে একটু দূরে একটা ফুলের টবের কাছে একটা জিনিস রুদ্রর নজরে এলো। হাতে রুমাল পেঁচিয়ে জিনিসটা তুলল ও। একটা ছোট্ট কাগজের টুকরো দুমড়ে মুচড়ে রাখা আছে। রুদ্র সেটা ধীরে ধীরে খুলল। আমাদের সকলের নজর ওর দিকে। দেখলাম রুদ্রর চোখ দুটো বিমলের চেয়েও বেশি বিস্মিত দেখালো। অস্ফুট স্বরে সে বলল, 8420। দেখলাম সোমনাথ বাবুর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠে বললেন, পাসওয়ার্ড! আমার পাসওয়ার্ড এটাই, 8420। তার মানে? বাকি মানেটা একটা বাচ্চা ছেলের কাছেও সহজ। তার মানে আমাদের সামনে যে পড়ে রয়েছে, অর্থাৎ বিমল, সেই আসল চোর। না না না, কিছুতেই এটা হতে পারে না। এভাবে কেউ চুরি করে নিজের পকেটের মধ্যে পাসওয়ার্ড রেখে দেবে? এটা কি কাম্য? রুদ্র একেবারে ফিউরিয়াস হয়ে উঠল। আমি ওকে শান্ত করার অনেক চেষ্টা করলাম। এখানকার লোকাল অফিসার ইনচার্জ নাদিম আহমেদ এসেছেন। তিনি সরাসরি বলেই দিলেন যে চোর এই বিমলই। তবে এটা খুন না আত্মহত্যা তিনি সেটা বিবেচনা করে দেখবেন। বুঝতেই পারলাম রুদ্রপ্রিয় গিরিকে খুব একটা পাত্তা দিতে উনি রাজি নন। আমিও আর কি করি, রুদ্রকে শান্ত করতেই ব্যস্ত রইলাম। থানা থেকে এসে বিমলের দেহ নিয়ে যাওয়া হলো। আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখলাম সেই দৃশ্য। রুদ্র কিছুতেই মেলাতে পারছে না সবকটা বিষয়। আমি ওকে বললাম, তাহলে ভাই এখন কি করা উচিত? রুদ্র যথাসম্ভব নিজেকে শান্ত করে বলল, ভাবা উচিত, শুধু ভাবা উচিত। আচ্ছা বৃশ্চিক, তুমি বলো, তুমি এরকম বড় একটা সম্পত্তি চুরি করলে আর তারপর তুমি কিনা সেই পাসওয়ার্ড পকেটে রেখে আত্মহত্যা করলে। আত্মহত্যা কেন করবে তুমি? তোমার কাছে সম্পত্তি আছে, তুমি সেটা নিজের বা কারোর প্ররোচনায় চুরি করেছো। হ্যাঁ মানছি তুমি বেরোতে পারছো না এই স্পট থেকে, তবুও আত্মহত্যা কি তুমি করবে? বলো আমায়। না রুদ্র, আমি আর যুক্তি খুঁজে পাচ্ছি না। অফিসার মনে হয় হাওয়ায় মাছি মারছেন কেবলমাত্র। আদতে উনার কাছে যথোপযুক্ত কিচ্ছুই নেই। এই জিনিস আর যাই হোক সুইসাইড হতে পারে না। এক্স্যাক্টলি। যদি বিমল নিজে থেকে পড়তো তাহলে ছাদের অনেকটা কাছাকাছি পড়তো, কিন্তু সে কিন্তু অতটা কাছাকাছি পড়েনি। এর মানে তাকে বেশ জোরে ধাক্কা দেওয়া হয়েছে। তার চোখ মুখ বিস্ফারিত। হি ওয়াজ ইন আ গ্রেট শক। কেউ ওকে ধোকা দিয়েছে।
আমার স্থির বিশ্বাস ওই পাসওয়ার্ড ওর পকেটে আগে থেকে ছিল না। ঠিকই বলেছ। তাহলে এখন প্ল্যান অফ অ্যাকশন কি? দাঁড়াও, আগে পুলিশ চলে যাক। এই নাদিমবাবুর সামনে আমি কিচ্ছুটি করব না। আমরা দুজনে ওই ঘরে চুপচাপ বসে রইলাম। নাদিমবাবু একবার এলেন আমাদের কাছে। ভদ্রলোকের বয়স রুদ্রর মতোই, চওড়া কাঁধ, লম্বা দেহ, চোখে একটা ভারী চশমা ঝুলছে। তবে ভদ্রলোকের ব্যবহার যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো পেয়েছি। উনি বললেন, নমস্কার রুদ্রবাবু, আমি নাদিম আহমেদ। আশা করি জেনেই গেছেন আমার পরিচয়। রুদ্র নমস্কার জানিয়ে বলল, হ্যাঁ অবশ্যই অফিসার, আপনি বসুন। হ্যাঁ সে ঠিক আছে। আমি শুনলাম সোমনাথবাবু আমায় ভাগিয়ে নাকি আপনাকেই ডেকেছিলেন, আর তার মধ্যে এই অবস্থা হয়ে গেল। আপনি কেসটাকে এখন কিভাবে দেখছেন? ঠিক জলের মতো বলবো না, তবে জলে তেলে মিশে কিছু একটা। আমার মনে হয় ইহা জলও নয়, তেলও নয়। ইহা এমন কিছু দ্রবণ যাহা সহজে ঘনীভূত হইবে না। তাহলে? রুদ্র এবার অফিসারকে তার সমস্ত ভাবনা খুলে বলল। আমরা এখান থেকে আসা অবধি যা যা অভিজ্ঞতা হয়েছে সবটা বলল। ললিতা, বিপাশা, গোপাল, অনিতা দেবী, স্বপন সামন্ত, সকলের ব্যাপারে। নাদিম আহমেদ বললেন, আমি একটু বেশি ইজি ভেবেছিলাম। তাহলে তো জেরা করা উচিত ওর সঙ্গে পাহারা দেওয়া ওই ছেলেটাকে। আমিও তাই ভেবেছি। তাহলে এতক্ষণ বলেননি কেন? আপনি কিভাবে কেস ডিল করছেন সেটা। না অত ভাববেন না। আপনাকে 2 কোটির টিকটিকি আমি ভাবি না। রুদ্রপ্রিয় গিরির ওপর আস্থা আছে। আমি একটু হেসে ফেললাম। ব্যাপারটা অপমান আর সম্মানের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আছে বটে। আমাদের সামনে এবার হাজির হলো মানিক। এই মানিক বিমলের সঙ্গে পাহারা দেয়। রুদ্র বলল, আমরা এখন প্রায় শিওর হতে পেরেছি যে চুরিটা রাত্রেই হয়েছে, এবং এই মানিক যথাসম্ভব বিমলের সহকারী, নাহলে ওর পক্ষে এই কাজ করা সম্ভব নয়। মানিক এসে হাত জোর করে বলল, স্যার আপনারা ভুল ভাবছেন স্যার, আমি এরকম কিছু করিনি স্যার। আমি জানতামই না যে বিমল ওরকম কিছু একটা করেছে। আরে পা ছাড়ো, ওঠো 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 ওঠো। মানিক উঠে দাঁড়ালো। নাদিমবাবুর চোখের ইশারায় সে বসল নির্দিষ্ট চেয়ারে। তার মুখ চোখ দেখে বুঝলাম বড্ড ভয় পেয়ে আছে সে। একেবারে যেন থরথর করে কাঁপছে তার হাত পা। তাকে যে আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে ট্রিট করছি সেটা সে ধারণা করতে পেরেছে বলেই সে এমনটা করছে। রুদ্রপ্রিয় তাকে খুব ভালো করে পরীক্ষা করল। নাদিমবাবু প্রশ্ন করতে আরম্ভ করলেন, আচ্ছা মানিক, তুমি গত রাতে কোথায় ছিলে? মানিক জবাব দিল, আমি তো স্যার বিমলের সঙ্গে পাহারায় ছিলাম। আমরা দরজার একেবারে সামনে থাকতাম না। করিডোরের একেবারে বাম ও ডান প্রান্তে 2টি বসার গদি আছে, আপনারা হয়তো দেখেছেন। আমরা দুজনে ওখানেই বসে থাকতাম। তারপর মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটু কথাবার্তা বলতাম আর সিগারেট খেতাম, এই আর কি। সিগারেট যখন খেতে তখন কি করিডোরেই খেতে নাকি অন্য কোথাও? দেখুন, এখান ছেড়ে তো আর যাওয়ার সম্ভব ছিল না, তাই বেশিরভাগ সময় আমরা দুজনেই উল্টো দিকের বড় জানালাটা খুলে ওখানেই সিগারেট খেতাম। আচ্ছা, আর মাঝে মাঝে কি করতে? মাঝে মাঝে হয় আমি দাঁড়িয়ে থাকতাম, তখন বিমল বাইরে বেরিয়ে গিয়ে খেয়ে নিত, আর না হলে বিমল দাঁড়িয়ে থাকলে আমি খেয়ে নিতাম। কাল কি এমনটা হয়েছিল? কাল আমরা বোধহয় 3বার, না 4বার সিগারেট টেনেছিলাম। ওই রাত 3:30 নাগাদ সিগারেট খাওয়ার সময় বিমলা ভাই বলেছিল। বলে মানিক ছেলেটি যেন নিজেও অবাক হয়ে গেল। আমি বললাম, থেমে গেলে কেন, বলো বাকিটা। কথাটা সত্যি মাথায় আসেনি স্যার। কালকে ওই সময় তো আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম সিগারেট টানতে টানতে, আর তখন বিমল ওখানেই দাঁড়িয়েছিল। রুদ্র নিজের পায়ে একটা থাপ্পড় মেরে বলল, পেয়েছি সময়। আচ্ছা মানিক, তোমার এই কথার কোনো সাক্ষী আছে? কেউ তোমায় দেখেছে ওই সময় বাইরে যেতে? হ্যাঁ নিশ্চয়ই। সঞ্জয়দার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমি সিগারেট খেয়েছিলাম, ও নিজেও 2 টান দিয়েছিল। বাহ, খুব ভালো। যখন তুমি ফেরত গিয়েছিলে আবার উপরতলায় গার্ড দিতে, তখন কোনো পরিবর্তন লক্ষ্য করেছিল ওর মধ্যে? মানে
বিমলের মধ্যে? না স্যার, ও তো বেশ স্বাভাবিকই ছিল, তবে একটা জিনিস। কি জিনিস? আমি ওর সিগারেটের বাক্সটা ওকে না জিজ্ঞেস করেই নিয়ে গিয়েছিলাম, ও যেন আমার হাত থেকে সেটা কেড়েই নিয়েছিল। তাই বুঝি। নাদিম সাহেব, আপনার কাছে আছে এই পাসওয়ার্ড লেখা কাগজটা? হ্যাঁ আছে। বলে একজনকে হাঁক দিতেই সে নিয়ে এলো নির্দিষ্ট প্রমাণটা। রুদ্র এবার প্লাস্টিকখানা খুলে কাগজটা রুমাল দিয়ে বের করলো, তারপর নাকের কাছে এনে বলল, তামাকের গন্ধ এখনো রয়েছে। মানিক, তুমি যে সিগারেটের বাক্স নিয়ে গিয়েছিল ওকে না জানিয়ে, তার মধ্যে এইটা ছিল। যদিও সে পাসওয়ার্ড ওর আগেই জানা ছিল, তার মানে যা ঘটবা তার মধ্যেই ঘটেছে। স্যার স্যার আমি কিন্তু কিচ্ছু জানি না স্যার, আমি তো আমার কাজ করেছি শুধু, আর আজ সকাল থেকে যা নাজেহাল হয়েছি কি আর বলি। বেশ, তুমি এখন যাও। মানিক বেরিয়ে যেতেই রুদ্র নাদিম সাহেবকে বলল, বলছি স্যার, আমরা এবার বেরিয়ে যাব বলে ভাবছি, আবার না হয় আগামীকাল এসে জিজ্ঞাসাবাদ করব। আজকে সেই সকাল থেকে এখানে রয়েছি, নাওয়া খাওয়া সব ভুলে শুধু এই সোনার বিস্কুটের পিছনেই পড়ে রয়েছি। আপনি আপনার মতো জিজ্ঞাসাবাদ চালান, আমরা দুজনে এবার উঠবো। ও, আপনারা চলে যাবেন? ঠিক আছে, আপনারা না হয় এগোন। আমি দেখি ওই ছেলেটা সঞ্জয় না কি যেন বললো নাম, তাকে একটু জিজ্ঞাসাবাদ করে। আর এই সোমনাথবাবুর পিয়ের সঙ্গে কথা বলেছেন আপনারা? রুদ্র চমকিত হয়ে বলে, পিয়ে? না তো, আমরা ওনাকে দেখিও নি। শুনলাম ভদ্রলোক নাকি আজ সকালের দিকে ছিলেন না বাড়িতে, তবে ওই বেলার দিকে এসেছেন। বাড়িতে কিছু একটা সমস্যা ছিল বোধহয়। ও ঠিক আছে, আগামীকাল না হয় তার সঙ্গে বসা যাবে। আপাতত আমরা এগোলাম। আচ্ছা, বেশ বেশ। আমরা দুজনে এই এতক্ষণে বাড়ি থেকে বের হতে পারলাম। সত্যি বলতে যা ধকল গেছে আজ সারাদিন। নাওয়া খাওয়া তো কপালে উঠেছেই, আর সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশাল বড় ধাঁধা। দুজনে একখানা ট্যাক্সি ধরে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বিমলের দেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। মাথার মধ্যে অজস্র মানুষের নাম ঘোরাফেরা করছে, গোপাল, বিপাশা, ললিতা, অনিতা, সব যেন ঘেটে ঘ করে দিয়েছি আমি। তবে আমার বিশ্বাস রুদ্র সবটা সন্তর্পণে দেখে রাখছে, এক চুলও তার সমীকরণে ভুল নেই। আমিও যথাসম্ভব নিজের চোখ মেলে রেখেছি, যদি কোনোভাবে কিছু বুঝতে পারি আর কি। সেই দিন সন্ধেবেলা আমরা যখন বাড়ি পৌঁছলাম তখন আর রান্নাবান্নার মন ছিল না। বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম, এমনি নর্মাল মাছ ভাত। দুই ভাই মিলে পেট ভরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। রুদ্র বলল, বুঝলে, একবার ওই সেলিমের কাছে যেতে হবে। সেলিম মানে ওই ললিতা চোরাইমাল যার কাছে বিক্রি করতে চেয়েছিল সে? হ্যাঁ দেখো, হতে পারে ওটা একটা ডেড এন্ড, বাট আমাদের ওই দিকটাও রুটিন ইনভেস্টিগেশন করতে তো হবেই, বলো? হ্যাঁ, যেদিকে যা পাওয়া যায় একটু খতিয়ে দেখতে ক্ষতি কি? তবে ইপি এর ব্যাপারটা বুঝতে পারছি না। এই লোকটাকে এতক্ষণ দেখিনি, হঠাৎ থেকে উদয় হলেন, সেটাও বেশ চিন্তায় ফেলছে বটে। আপাতত আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি? চলো একবার ইকবালপুর ঘুরে আসি, সেখানে সেলিম মহাশয়ের তল্লাটে দেখি কি 2 নম্বরই চলে। যেমন কথা তেমনি কাজ। আমরা দুজনে একটু বিশ্রাম নিয়েই আবার বেরোনোর জন্য তৈরি হয়ে নিলাম। ইথিওপিয়ার উপন্যাস এখন আমার মাথা থেকে বের হয়ে সোমনাথ বাবুর সোনার বিস্কুট রহস্য জায়গা নিয়েছে। বিশ্বাস করুন, এরকম একটা কেস আপনারা তো শুনছেন, কিন্তু আমি আর রুদ্র যখন এই জার্নিটার মধ্য দিয়ে যাই তখন আমাদের শরীরে যে উত্তেজনা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না। একেবারে ফুটন্ত টকবগে রক্তে বাস ধরে পৌঁছলাম ইকবালপুর। ললিতা জানিয়েছিল সে বস্তিতেই থাকে, আর 2 বছর আগের একটা কেসের জন্যে আমরা ইকবালপুরের বস্তিতে গিয়েছিলাম। সেখানে রুদ্রর এক খোঁচরও ছিল, তার সঙ্গে একবার দেখা করবে রুদ্র। তারপর তার সঙ্গেই যাওয়া হবে সেলিমের দোকানে। প্রথমে আমরা পৌঁছলাম সেই ছেলেটির ওখানে। এই তল্লাটের সবচাইতে নির্ভরযোগ্য ইনফর্মার এই কালু। রুদ্রকে দেখে একটা সেলাম ঠুকল, তারপর মুখ থেকে খৈনি থু থু করে ফেলে দিয়ে বলল, অনেকদিন বাদে মনে বললো স্যার।
হ্যাঁ, কাজ যেমন করে থাকে আর কি। তা বলো, কেমন আছো? ওই লোকাল থানায় খবর দিই, আর বড় কেউ ক্যাশ না হলে তার নামে ঢুকে যায় জেলে, ওই দিয়েই চলে যায় স্যার। বাহ, বেশ বেশ বেশ। আমাদের গণতন্ত্র একেবারে রমরমিয়ে বিকোচ্ছে দেখছি। কি স্যার, ওইসব তো গরিবদের উল্লু বানানোর জন্য। ওইসব তন্ত্রমন্ত্র না পাবেন শাসনে, না পাবেন আসনে। বাহ, খুব সুন্দর বিশ্লেষণ করলে বটে। বলছিলাম যে সেলিম বলে কাউকে চেনো? সেলিম বলে ভাবতে লাগলো কালু। রুদ্র পকেট থেকে একখানা সিগারেট বের করে মুখে গুঁজে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বলল, নাও, এটা খেতে খেতে যদি মস্তিষ্কে কিছু ধরা দেয়। বেশ কয়েকটা টান দিয়ে এবার কালু বলল, ইয়াদ আছে স্যার, আরে ওই ছেলেটা তো বস্তি ছেড়ে চলে গেছে 1 সপ্তাহ আগে। চলে গেছে? হ্যাঁ স্যার। ওর দোকানটা বড় বাজারের কোথায় চেনো? বোধহয় চিনি, না গেলে বলতে পারবো না। আচ্ছা বেশ, কালকে সকালে না হয়ে যাওয়া যাবে। আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, সে আপনি বললে যাব না কেন, তবে একটু। কালু কথাটা এমনভাবে শেষ করলো যে রুদ্রর পকেট থেকে একখানা 50 টাকার নোট বেরিয়ে এলো। টাকাটা ওর পকেটে গুঁজে দিয়ে রুদ্র বলল, কালকে সকাল 11টা নাগাদ আমার বাড়ি চলে এসো। একদম স্যার। আমরা বাড়ি চলে এলাম। গল্প করতে করতে বাড়ি পৌঁছে দেখি রাতের খাবারের জোগাড় তো নেই। এই হয় বাড়িতে মহিলা না থাকলে, এই ঝামেলাতেই পড়ে ছেলেরা। রুদ্র বলল, আচ্ছা একটা কাজ করো, তুমি থাকো, আমার জামা কাপড় ছাড়া হয়নি, আমি কিছু নিয়ে আসছি। রুদ্র সেই যে বাইরে বের হলো, আর তার আসবার নামগন্ধ নেই। এতক্ষণ তো লাগার কথা নয় খাবার আনতে। যখন সে ঘরে এলো তখন বেশ রহস্যময় হাসি হেসে বলল, একটা কাজও করে এলাম, কাল বুঝতে পারবে। আপনাদের আর সকাল থেকে পাখির কলতানের বর্ণনা দিয়ে বিরক্ত করব না, সোজা ঘটনা প্রবাহে আসি। সকালবেলা বাড়িতেই কেউ একটা চা বিস্কুট দিতে এসেছিল শুনে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তবে সে নাকি চা বিস্কুটের সঙ্গে কিছু ইনফরমেশনও দিয়ে গেছে। আর রুদ্রর মুখটাও বেশ হাসি খুশি লাগছিল সেই কথা শুনে। রুদ্র যে কি লোকাচ্ছে সেটা এখনো আমি আন্দাজ করতে পারিনি। বেলা বাড়তেই দেখলাম আমাদের বাড়ির সামনেই চলে এসেছে কালু। আমরা 3 জনে বেরোলাম সেলিমের দোকানের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা করে পৌঁছলাম বড় বাজারে। মনে হয় না দোকানে গিয়ে কাউকে আদৌ দেখতে পাবো বলে, কারণ যে এলাকা ছেড়ে পালাচ্ছে সে কি তার দোকান খোলা রাখবে? বাজার এরিয়ায় ঢুকে কালুর মুখ দেখে মনে হলো সে একটু গলিয়ে ফেলেছে ওর দোকানটা কোন দিকে। তারপর হঠাৎ যেন তার মনে পড়তেই যে দিক দিয়ে এসেছিলাম সেদিকেই আবার দৌড়তে শুরু করলো। আমরা ওর পিছু পিছু গেলাম। দেখলাম একটা খুব ছোট্ট ভাঙাচোরা দোকানের দিকে ইঙ্গিত করলো কালু। স্যার, ওই যে ওটাই ওর দোকান। সম্ভবত দূর থেকে সেলিম সেটা দেখতে পেয়েছে। এবার সে দোকান থেকে এক লাফ দিয়ে দৌড়তে শুরু করলো। রুদ্র বলল, এই ও পালাচ্ছে, কালু রান। কালু, আমি আর রুদ্র 3 জনে দৌড়তে শুরু করলাম ওর পিছন পিছন। ছেলেটা বস্তি ছাড়লেও এই এরিয়ায় দোকানটা এখনো চালিয়ে যাচ্ছে দেখে অবাক হয়েছে বটে। তবে এখন সমস্ত ফোকাস শুধুমাত্র ওর উপরেই নিবদ্ধ হয়েছে। বিভিন্ন অলিগলি দিয়ে সে ল্যাটা মাছের মতন বেরিয়ে যাচ্ছে। কালুও সমান তালে ছুটছে, কিন্তু কুলিয়ে উঠছে না। হঠাৎ দেখলাম সেলিম বাম দিকের যে গলি ধরল সেটা কালু ধরল না, বরং সে সোজা এগিয়ে যেতে লাগলো। আমরাও তার পিছনেই ছিলাম। আমরা যেই না গলির মোড় অবধি চলে এসেছি অমনি দেখি বাম দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে সেলিম। কালুর মুখে একটা যুদ্ধ জয়ের হাসি। বেটা, এবার এবার পালাবি কোথায়? পালাবি কোথায়? সেলিম স্বয়ং এসে ধরা দিল রুদ্রর কাছে। আমরা 4 জনই তখন প্রচন্ড হাঁপাচ্ছি। দীর্ঘ 30 থেকে 40 সেকেন্ড সকলে প্রাণ ভরে শ্বাস নিলাম। আশেপাশের দোকানদার লোকজন বাইরে বেরিয়ে এসেছে কি ঘটছে তা দেখার জন্য। রুদ্র প্রথম কথা বলল, সেলিম, তুমি পালাচ্ছিলে কেন আমাদের দেখে? সেলিম হাঁপিয়ে বলল,
সালার বেটা কালু তো পুলিশের খোঁজর, আমি 2 নম্বরই চোরাই মালের ব্যবসা করি, ভয় পাবো না? রুদ্র একটা হাসি হেসে বলে, ও তুমি পুলিশ কেস ভাবছিলে? হ্যাঁ স্যার, না হলে পালাতাম কেন? এই কালু, তুই সালা বলবি তো এরা খদ্দের? না সেলিম, আমরা খদ্দের নই, আবার পুলিশও নই, আমরা গোয়েন্দা। একটা চুরির ব্যাপারে তোমার সাহায্য চাই। চুরি? না স্যার, আমি বিক্রি করি চোরাই মাল, কিন্তু চুরি করি না। আরে না না, তোমায় চুরি করতে হবে না। একটা বড় চুরি হয়েছে, সেখানে চোর ধরার দায়িত্ব পেয়েছি আমি, তো এবার সেখানে তোমার সাহায্য লাগবে। ও আচ্ছা, কিরকম সাহায্য? এখানে না বলে আশেপাশে কোনো হোটেলে মোগলাই খেতে খেতে বলি। আমরা 4 জন প্রবেশ করলাম সামনের একটা মোগলাই হোটেলে। 4খানা মোগলাই 4 জন পাতে নিলাম। রুদ্র বলল, তুমি নিশ্চয়ই ললিতাকে চেনো? সেলিম একটু ভেবে বলল, হ্যাঁ স্যার, চিনি। ওই তো কালুর থেকে 5টা বাড়ি আগে থাকতো। তো সেই ললিতা তোমায় কিছু বিক্রি করবে বলেছিল? হ্যাঁ স্যার, কিন্তু মেয়েটা ফেঁসে গেছিল মালটা আমায় দেওয়ার আগেই। এই ললিতার সঙ্গে তোমার কবে প্রথম কথা হয় জিনিসটা নিয়ে? কথা হয় বলতে, ও এর আগে যেখানে কাজে ছিল সেখান থেকে একটা পিতলের বদনা চুরি করে এনে দিয়েছিল। আমি তো ওই জিনিস নেবই না। কার না কার হাগামোতার বদনা নিয়ে বলে, দাদা এটার বদলে কত দেবে বলুন, কোনো মানে হয়? আমরা সকলে হেসে ফেললাম। রুদ্র হেসে বলল, ইস, সেদিন বাকি দিনটা ওই বাড়ির লোকেদের কি বাজেটাই না কেটেছিল। হ্যাঁ, নইলে আর বলি কি স্যার, শেষে বলে কিনা ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসেছে, এইটা ছাড়া আর কিছুই ছাড়তে পারেনি। আমি ওটা হাত দিইনি, তবে দেখে বদনা খান নতুন বলেই মনে হয়েছিল আর কি। তা নিয়ে নিলাম জিনিসটা আর দিলাম ওকে 50 টাকা। 50 টাকা মাত্র? রাজি হলো? দেখেন স্যার, সেকেন্ড হ্যান্ড মালের দাম কম হবে, আর তার মধ্যে যদি সেটা পায়খানার জিনিস হয় তাতে কি বেশি দেব নাকি? বাবা, বড্ড হাসলে সেলিম ভাই। তো সেখান থেকে ললিতার সঙ্গে তোমার দোকানের আত্মীয়তা হয়? হ্যাঁ স্যার। এরপর আর কি কি জিনিস এনেছিল সে? এনেছিল তো, তারপর আরও কয়েকটা জিনিস এনেছিল, সেসব ঠিক মনে নেই। তবে তবে কি? তবে আর একটা জিনিস মাথায় এলো। কি বলো? ওই বেলজিয়াম পাথরের শোপিসটা আনতে গিয়ে ধরা পড়ার আগে আর একটা জিনিস আমার কাছে এনেছিল সে, একটা পুরনো অ্যান্টিক মুদ্রা। ওইটা নাকি কোনো ব্রিটিশ রাজরাজাদের জিনিস স্যার। সে তো আমি অত বুঝিলে, এখনো রেখে দিয়েছি। স্ট্রেঞ্জ, এই জিনিসটা তাহলে বুঝতে পারেননি অনিতা দেবী? অত তো আমি জানি না স্যার। ওই মুদ্রা তোমার কাছে আছে? না স্যার, পকেটে তো আর রাখি না ও জিনিস, বাড়িতে আছে। তোমার বাড়ি এখন কোথায়? এখন তো এই পাশেই একটা বস্তিতে থাকি। আসলে ওখানে বেশি দিন থাকলে বিপদ হয়ে যাচ্ছিল, চোরাই মাল বোঝেনি তো। ওইটা একবার নিয়ে আসবে খেতে, ওই জিনিসটা কাজে লাগতে পারে। আরেকটা প্রশ্ন, ললিতার কাছে তো কোনো ক্যামেরা ছিল না? ওর কাছে ক্যামেরা? কি যে বলেন! ওর পক্ষে জিনিসটা দেখে জানাও সম্ভব নয় যে ওটা বেলজিয়াম কাঁচের তৈরি। তাহলে তুমি জানলে কি করে যে ওটা বেলজিয়াম কাঁচের তৈরি শোপিস? এবার দেখলাম সেলিমের মুখের হাসি ধীরে ধীরে পশ্চিম দিগন্তে মিলিয়ে গেল। সে নিজেই যেন চমকে গেছে। বিড়বিড় করে বলল, ললিতা তো নিজেই বলেছিল। তাই? কিন্তু ও কিভাবে জানলো? মানে ইয়ে, ঠিক আছে, এখন যাও, গিয়ে ওই মুদ্রা নিয়ে এসো, ওইটা একটা বড় কাজে লাগবে। ঠিক আছে স্যার। বলে সেলিম মুদ্রা আনতে তার ঘরে গেল। তার সঙ্গে কালুও গেল। এভাবে সেলিমকে একা একা ছেড়ে তো দেওয়া যায় না। ওরা দুজনে যখন বেরিয়ে গেল,
আমি আর রুদ্র দুটো সিগারেট ধরালাম। আমি জিজ্ঞেস করলাম, রুদ্র কি বুঝছো? ললিতা কিভাবে জানলো যে ওটা বেলজিয়াম কাঁচের তৈরি জিনিস? তুমি কি এটা ভেবে দেখেছো বৃশ্চিক যে অনিতা দেবী নিজের কাজে এত পটু, একটা জিনিস নাকি গলতে দেন না, তিনি কিভাবে একটা ব্রিটিশ কয়েন গায়েব হওয়া বুঝতে পারলেন না? আমাদের একবার দেখা উচিত কালেকশনটা। একটা মুদ্রা যে কোনোভাবেই হাফিস হয়ে যেতেই পারে। হ্যাঁ, সে তো দেখবো, আগে পাই জিনিসটা হাতে। কালু আর সেলিম এলে পর আমরা মুদ্রা নিয়ে রওনা হয়ে যাই বাড়ির দিকে। বাড়িতে ফিরতেই দেখি টেলিফোনের হাঁক ডাক। ঘরে পা না দিতেই এভাবে টেলিফোন বাজাবাজি কেন রে বাবা? দৌড়ে গিয়ে রিসিভারখানা তুলে নিয়েছি, আর তক্ষুনি ওপার থেকে অনিতা দেবী উৎকণ্ঠা ভরে বলে উঠলেন, হ্যালো, হ্যাঁ রুদ্রপ্রিয়া বাবু, বলছে সোনার বিস্কুট পাওয়া গেছে, আপনারা শিগগিরই আসুন। বলেই ফোনটা কেটে দিলেন তিনি। আমি তো হতবাক। রুদ্রকে কোনো মতে সে কথা বলতেই সে সঙ্গে সঙ্গে দৌড় লাগালো বাইরের দিকে। আমি ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম রাস্তায়। একখানা ট্যাক্সি তড়ি ঘড়ি করে পেয়েই উঠে বসলাম তাতে। রুদ্র হন্তদন্ত হয়ে গাড়ি ছোড়াতে বলল সোমনাথ বাবুর প্রাসাদের উদ্দেশ্যে। আমরা প্রহর গুনছি আলোক বর্ষের মতো করে। রুদ্র বিড় করে কিসব ছক কষে নিচ্ছে। আমার মাথায় তো এতগুলো চরিত্র একেবারে আলু সেদ্ধ হয়ে গেছে। কাকে ছেড়ে কাকে নিয়ে ভাববো ভাবতে ভাবতেই মাথা ব্যথা করছে। প্রচণ্ড উত্তেজনা নিয়ে আমরা শেষমেশ পৌঁছলাম রায় ম্যানশনে। সেখানে নেমেই দেখতে পেলাম স্বপন বাবুকে। তিনি সেই প্রথম দিনের মতন দাঁড়িয়ে আছেন নির্বিঘ্নে। রুদ্র হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, কোথায় পাওয়া গেছে বিস্কুটগুলো? উনি শান্ত গলায় বললেন, তুলসী মঞ্চের ভেতর। এই সুন্দর সাধারণ শ্বেত পাথরের তুলসী মঞ্চখানা প্রাসাদের একেবারে সম্মুখে অবস্থিত। আমরা দুজনে ভালো করে দেখলাম তাকে। ইতিমধ্যে ইন্সপেক্টর নাদিম বাবু এসে হাজির হয়েছেন সেখানে। রুদ্র জানতে চাইল কিভাবে উদ্ধার করা গেল বিস্কুটগুলো। তখন একজন দারোয়ান সামনে এগিয়ে এসে জানালো, গতকাল রাতের দিকে সোমনাথ বাবু ওই তুলসী মঞ্চে কিছু একটা করছিলেন। হঠাৎ তার আগমনে তিনি সরে যান। দারোয়ানকে তিনি তারপর অন্যদিকে পাঠিয়ে দিলেও সেখানে আরেকজন এসে উপস্থিত হয়। তার ফলে সোমনাথ বাবু সেখান থেকে একটু বিষণ্ণ মনে সরে যান। এরপর আজ সকালবেলায় পূজা সেরে তুলসী মঞ্চে জল দিতে এসে ওই প্রদীপ রাখার গর্তে প্রদীপ দিতেই প্রমীলা দেবী দেখেন ভেতরে ওই গর্ত ছাড়াও আরও কি যেন চকচক করছে। সন্দেহ হতেই লোক ডেকে তিনি দেখতে বলেন, আর উদ্ধার হয় 24টি সোনার বিস্কুট। দেখলাম এই সোনার বিস্কুটের আসল মালিক অর্থাৎ মিস্টার হালদার এসে বেশ হম্বিতম্বি করছেন বাড়ির ভেতরে। রুদ্র একটা বাঁকা হাসি হেসে বলল, গল্পখানা যে লিখেছে কলমের জোর নেই, একবার দেখে আসি ব্যাপারখানা। রুদ্র যেন নিরুত্তাপ। আমি তো এদিকে চূড়ান্ত টেনশনের মধ্যে রয়েছি। যে লোকটা আমাদের ডেকে আনলেন তিনি শেষ অবধি চুরি করলেন, তাও আবার অন্য একজনের হাত দিয়ে। কিন্তু কেন করলেন তিনি? মিস্টার হালদার তো এরপর ইন্স্যুরেন্সের দাবি করতেন, সেই এজেন্সি থেকে তিনি টাকাও পেয়ে যেতেন। আর এদিকে বিস্কুটগুলো চুরি যাওয়ায় সোমনাথ বাবুর কিন্তু যথেষ্ট সম্মানে আঘাত আসত। না, সব অঙ্ক আমিও মেলাতে পারছি না। আপনি পারছেন কি? তো গতকাল রাতে তুমি দেখলে সোমনাথ বাবু ওখানে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন, তাই তো? আগে হ্যাঁ স্যার, ভীত কণ্ঠে বলল সেই পাহারাদার। বেশ, তো সোমনাথ বাবু নিজের বিস্কুটগুলো চুরি করে ওরকম একটা জায়গায় রাখলেন, আর তুমি বিস্কুটগুলো দেখতে পাওনি? না স্যার, ওভাবে তো দেখতে পাইনি, তবে স্যারকে দেখেছি সেটা চোখ ছুঁয়ে বলতে পারি। না না থাক, তোমার অন্ধত্ব আমার দরকার নেই, আমার শুধু দরকার তোমার সত্যিটা। সেটা তোমার জীবের পক্ষে যথেষ্ট। স্যার আমি সত্যিই বলছি, বিশ্বাস করেন। রুদ্র এবার আমার দিকে ঘুরে বলল, শোনো ভাইয়া, একবার নাদিম সাহেবকে একটু ডাক দাও তো। আমি ইন্সপেক্টর নাদিমকে নিয়ে এলাম।
নাদিমবাবু বেশ সম্ভাষণ করে বললেন রুদ্রকে, কি মিস্টার ডিটেকটিভ, আপনার অ্যাসাইনমেন্ট একা একা পূর্ণ হয়ে গেল, কেমন লাগছে? আপনারা কি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করেছেন? না, এখনো করিনি, তবে করবো তো বটেই। মিস্টার হালদার তো শুধু সোনার বিস্কুট পেয়ে ক্ষান্ত হননি, উনি এবার ব্যবসায়িক দিক থেকেও সোমনাথবাবুকে বিপদে ফেলতে চান। বলছি, আপনার কাছে কোনো সলিড প্রমাণ আছে ওনার বিরুদ্ধে? না, এখনো নেই। আচ্ছা, আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। বেশ, তবে আপনি একা, আমরা আপনার বন্ধুকে অ্যালাউ করতে পারবো না। কোনো সমস্যা নেই। আর আপনার কাছে ওই এভিডেন্সটা রয়েছে? কোনটা বলুন তো? ওই বিমলের পকেট থেকে পাওয়া পাসওয়ার্ড লেখা কাগজটা? না, সে তো আর পকেটে করে ঘুরে বেড়ানোর জিনিস নয়, ওটা এভিডেন্স রুমে রাখা আছে। কাউকে দিয়ে ওটা একটু আনানোর ব্যবস্থা করুন, ওটা খুবই দরকার। বলে রুদ্র চলে গেল সোমনাথ বাবুর সঙ্গে দেখা করতে। আমার দিকে তাকিয়ে নাদিম সাহেব একটু বিরক্ত প্রকাশ করে বললেন, আপনার বন্ধুর হাবভাব এমন যেন আমরা ওনার আন্ডারে রয়েছে। আমার একটু হাসি পেল বটে, তবে আমি জানি নাদিম আহমেদ রুদ্রর কথা মানবেন, কারণ উনার কাছে এছাড়া কোনো পথ খোলা নেই। আরে বৃষ্টি, অনেকক্ষণ তোমায় অপেক্ষা করানোর জন্য দুঃখিত। না না, সেটা কোনো ব্যাপার না। আগে বলো, সোমনাথ বাবু কি বললেন? সে অনেক কিছুই বললেন উনি, সবটা তো আর বলা যাবে না ভাবে। তবে জেনে রাখো, সোমনাথ বাবুকে ফাঁসানো হচ্ছে। মনে আছে গতকাল আমি বলেছিলাম আমরা এই চুরির এখনো একটা অ্যাঙ্গেল ঠিক করে এক্সপ্লোর করিনি, আর সেই অ্যাঙ্গেলেই ঘটে গেছে এই চুরি। মহাধরিবাজ কিছু লোকজন আছে এর পিছনে। আচ্ছা, যতক্ষণ ওই কাগজ নিয়ে আসছেন নাদিমবাবুর লোক, ততক্ষণ আমরা একটু সোমনাথ বাবুর পিয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি, কেমন? আমি আর রুদ্র এবার সেই অধরা অদেখা ভদ্রলোকের সন্ধানে অবতীর্ণ হলাম। বেশ ছিমছাম ব্যক্তিত্ববান ভদ্রলোকটির বয়স 35-এর কোটায়। চোখে একখানা চৌকো চশমার নিচে কালো কালির রেখা, আর না কামানো দাড়ি দেখে মনে হয় ভদ্রলোক বেশ টেনশনে রয়েছেন। আমরা উপস্থিত হতেই উনি হালকা হেসে বললেন, নমস্কার গোয়েন্দা মশাই, আমি পার্থ সামন্ত, সোমনাথ স্যারের অ্যাসিস্ট্যান্ট। গতকাল আপনার সঙ্গে দেখা হয়নি, তবে শুনেছি সবটাই। নমস্কার পার্থবাবু, গতকাল আপনি বাদে প্রায় সকলের সঙ্গে দেখা করা হয়েছে, এবং কেন হয়েছে সেটা আপনি যদি একটু বলেন দয়া করে। মা ছি, এভাবে বলবেন না প্লিজ। আসলে আমার গতকাল একটু দেরি হয়ে গেছিল আসতে, বাড়িতে একটু কাজ ছিল। কি কাজ জানতে পারি? কাজ বলতে ওই আমাদের ছাদ ফুটো হয়ে জল পড়ছিল, অনেকদিন ধরে সারাতে পারছিলাম না, তাই আর কি। বুঝলাম। আপনি নিশ্চয়ই সবটা জানতে পেরেছেন। আপনার স্যার তো কয়েক ঘন্টার মধ্যে কাস্টাডিতে যাবেন। হ্যাঁ, সবই শুনলাম। খুবই খারাপ লাগছে জানেন তো। স্যার এমনিতে খুবই ভালো মানুষ ছিলেন, এত বড় একটা ব্যাংক চালান, এরকম একটা লোক কিনা ভাবতেই গা ঘিনঘিন করে ওঠে। আপনি তো ওনার খুব ঘনিষ্ঠ ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা। আপনার কি মনে হয় উনি কেন এই কাজটা করবেন? স্যার, আমি আমার কাজটাই করি শুধু, এর বেশি কিছু নয়। কাজের দিক দিয়ে আমার কাছে উনি খুবই ভালো মানুষ। তাহলে কোন দিক দিয়ে খারাপ? মানে এমনি বললাম, আপনি এইভাবে কথাটা ধরবেন বুঝিনি। বুঝতে হবে পার্থবাবু, বুঝতে হবে। এখন সবই একটু বুঝে শুনে বলতে হবে, করতে হবে। যখন তখন খপ করে যাকে তাকে ধরে নিতে পারে পুলিশ, একটু সাবধান সতর্ক থাকবেন। আমি আর রুদ্র সেখান থেকে বেরিয়ে আবার বসার ঘরের দিকে এলাম। আমি রুদ্রকে হেসে জিজ্ঞেস করলাম, লোকটাকে ভয় দেখালে কেন এমনভাবে? পাগনে একটু ভয়, সবার একটু ভয় ভয় থাকা উচিত, তাহলেই তো কেউ না কেউ কিছু না কিছু ভুল করবে নাকি? আমি আর রুদ্র বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকলাম ওই কাগজখানার। পারমিশন করিয়ে সে জিনিস আনতে একটু সময় লাগলো বই কি। জিনিসখানা হাতে এলে রুদ্র চেয়ার ছেড়ে উঠে বলল, চলো তাহলে দ্বিতীয় পর্বে প্রবেশ করা যাক। নাদিম সাহেব, এবার আমরা ওই কাগজটা নিয়ে একটু মিলিয়ে দেখব সোমনাথবাবুর ঘরের কাগজের সঙ্গে। নাদিমবাবু হেসে বললেন, আপনি এই জন্য এটা আনাতে বলেছিলেন? আগে হ্যাঁ, চলুন। আমরা এবং আর 2-3 জন পুলিশ কর্মচারী মিলে সোমনাথ বাবুর ঘরে প্রবেশ করলাম। উনার বইয়ের তাক সব ঝেড়ে তদন্ত শুরু হলো। প্রমীলা দেবী অন্য ঘরে বসে আছেন চুপ করে।
স্বামীর এভাবে হাজতবাস তার মনে গভীর দাগ কেটেছে। দীর্ঘ আধ ঘন্টা তদন্তের পর আমরা সোমনাথ বাবুর একটা হলুদ রঙের নোটপ্যাড পেলাম, যার শেষ পাতা দেখে একটা সন্দেহ তৈরি হলো। আমি চিৎকার করে রুদ্রকে ডাক দিলাম, এই রুদ্র, এইদিকে দেখো। রুদ্র আসতেই দেখালাম নোটপ্যাডের শেষ পাতার নিম্নভাগ ছেঁড়া রয়েছে। রুদ্র এবার সেই পাসওয়ার্ড লেখা কাগজখানা, যা বিমলের পকেট থেকে পাওয়া গিয়েছিল, সেটা ওই জায়গায় ধরতেই বোঝা গেল এই কাগজ সোমনাথ বাবুর নোটপ্যাডেরই। নাদিম সাহেব হেসে বললেন, বাহ, তাহলে তো মিলে গেল নাকি রুদ্রপ্রিয় বাবু? এবার তাহলে স্বাচ্ছন্দ্যে সোমনাথ বাবুকে ধরা যায়। রুদ্র গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আপনি আমাকে একটা উত্তর দিতে পারবেন নাদিম সাহেব? বলুন। 8420 কি অনেক বড়, অনেক কঠিন একটা পাসওয়ার্ড। যদি তর্কের খাতিরে ধরেও নিজে চুরি করবেন না বলে বিমলকে দিয়ে তিনি চুরি করিয়ে শেষমেশ তাকে খুন করেছেন, তাহলেও ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে না শুনতে? একটা পাসওয়ার্ড লিখে দিতে হলো, একটা প্রমাণ রাখতে হলো, এত বড় একটা লুপহোল। নাদিমবাবু চুপ করে গেলেন। তারপর কিছু একটা ভেবে বললেন, বিমল ভুলে যদি যেত তাই হয়তো। জিনিসটা একটু ভেবে দেখবেন। আর আমি এই নোটপ্যাডখানা আমার কাছে কিছুক্ষণের জন্য রাখছি, একটু দেখে শুনেই ফিরিয়ে দেবো আপনাকে। নাদিমবাবু আর না করলেন না। ওই নোটপ্যাডের আসল কাজ হয়ে গেছে, এখন এই পাগলা ডিটেকটিভ যা পারে করুক গিয়ে, মনে মনে ভাবলেন তিনি। সোমনাথবাবুকে হাজতে কাটাতেই হবে অন্তত আজকের দিনটা, সেখান থেকে তার নিস্তার নেই। তবে আমিও থেমে থাকবো না, বুঝলে বৃশ্চিক? কথাটা চায়ের শেষ চুমুক দিয়ে বলল রুদ্র। তার হাতে নোটপ্যাডখানা একটু আগেও ছিল। আমি আর রুদ্র এখন বসে আছি বসার ঘরে। সোমনাথবাবুকে নিয়ে যাওয়া হলো এই কিছুক্ষণ আগে। আমরা আসলে একজনের অপেক্ষায় আছি, এই বাড়ির হোমমেকার অনিতা। তার সঙ্গে রুদ্রর কিছু কথা রয়েছে। অনিতা দেবী একটা কাজে ব্যস্ত ছিলেন। তিনি এসে বসলেন আমাদের সম্মুখের একটি চেয়ারে, হাসি মুখে বললেন, হ্যাঁ বলুন না রুদ্রপ্রিয় বাবু। আসলে অনিতা দেবী, আমার কয়েকটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে। হ্যাঁ করুন না। আর এখন তো চোর ধরাই পড়ে গেছে না, কিন্তু আপনি তবুও জিজ্ঞাসাবাদ করছেন দেখে ওই একটু অবাক লাগছে আর কি। কেন, মার্ডার যে হয়েছে সেটা কি কেস নয়? ওটা মার্ডার আপনি শিওর? মানে এমনি জিজ্ঞেস করছি, আউট অফ কিউরিয়াসিটি। আর মার্ডার করলেও ওটা যে সোমনাথ বাবুই করিয়েছেন তা আমি 100% শিওর। আমি নই, তাই একটু প্রশ্ন করে বিরক্তই করবো আপনাকে। তো প্রশ্ন পর্বে অবতরণ করা যাক। ললিতা মেয়েটির হাত টানের স্বভাব আছে, আপনি কবে টের পেলেন? কেন বলুন তো? আপনাকে তো আগেই বলেছি, ওই বেলজিয়াম কাজের। সত্যিটা জানতে চাই আমি অনিতা দেবী, আর একবার আপনাকে প্রশ্ন করছি, ঠান্ডা মাথায় ভালো করে ভেবেচিন্তে উত্তরটা দেবেন। আপনি কবে ললিতার এই স্বভাবের কথা জানলেন বলুন? এবার থতমত খেয়ে গেলেন অনিতা দেবী। তিনি আমতা আমতা স্বরে বললেন, আমি যে মিথ্যে কথা বলছি তার প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, এভাবে আমায় যে মিথ্যে দোষারোপ দিচ্ছেন আপনি। তাই? আচ্ছা, আপনার প্রমাণ চাই তো? এই জিনিসটা দেখুন দেখি। বলে রুদ্র সেই মুদ্রাখানা তুলে ধরল অনিতা দেবীর সামনে। জিনিসটা দেখে তো অনিতা দেবী অবাক। তিনি চটপট হাতে নিয়ে বললেন, মাই গড, এটা তো স্যারের কালেকশন। আপনার কাছে এলো কিভাবে? আপনি তো বললেন আপনি নাকি একটা মাছিকেও কোথাও গুলতে দেন না, সর্বত্র চোখ থাকে আপনার। তাহলে বলুন, ললিতা কিভাবে মুদ্রাখানি চুরি করে বিক্রি করলো সেলিমের কাছে? সেলিম? কে সেলিম? একজন চোরাই মাল বিক্রেতা, দোকান বড় বাজারে। একবার যাবেন নাকি সেখানে? আপনি এসব কি বলছেন? দাঁড়ান, তাহলে পুরো ঝেড়ে কেসেই বলি। ব্যাপারটা হচ্ছে যে ললিতা প্রথমে বেলজিয়াম কাচের তৈরি শোপিস নয়, বরং এই জিনিসটা চুরি করেছিল। আমি প্রথমে ভেবেছিলাম
আপনার হয়তো সেটা চোখ এড়িয়ে চলে গেছে, কিন্তু একটা জিনিস সেখানে আমার খটকা লাগলো। সেলিম অব্দি যে চোরাই মাল পৌঁছায়নি, সেটা চোরাই মাল কি দিয়ে বানানো সে কিভাবে জানবে? আর ললিতার পক্ষেও জিনিসটা দেখে বলা সম্ভব ছিল না যদি না অন্য কেউ তাকে বিষয়টা বলে। আমার ব্যাখ্যাটা ভালো করে শুনুন, কোথাও ভুল হলে ঠিক করে দেবেন, কেমন? আপনি যখন দেখলেন এই ললিতার হাত টান স্বভাব আছে, তখন আপনি ব্যাপারটা নিজের মধ্যে রাখলেন, কারণ আপনি জানেন যে একটা ব্রিটিশ মুদ্রার জন্য বেশি খোঁজাখুঁজি হবে না। আর তারপর ললিতাকে জানিয়ে দিলেন এই শোপিসটার মূল্য এবং ডিটেলস। তখন ললিতার লোভে চকচক করা চোখ আর হাত সে সামলাতে পারল না, ফলে ললিতা চুরি করতেই আপনি ধরলেন ওকে, কিন্তু ওকে ছাড়লেন না, কারণ আপনি ভালো করেই জানতেন এরকম একটা সময় আসবে যখন গোয়েন্দা কিংবা পুলিশের জানার দরকার হবে এরকম একটা চোরের সম্পর্কে, ফলে সেদিকে তদন্ত বেঁকে যাবে, আর আপনারা সেই সময়টায় সোমনাথবাবুকে ফাঁসিয়ে দেবেন। রুদ্র যখন কথা শেষ করল তখন অনিতা দেবীর মুখটা দেখার মতো ছিল। মহিলার সব জারি জুড়ি যেন রুদ্র এফোর ওফোর করে দিয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে এবার তিনি জোরে বলে উঠলেন, কি সব আবল তাবল মন গড়া কাহিনী আপনি বলছেন বলুন তো? হ্যাঁ, আমি কেন করব এমনটা? কি উদ্দেশ্য থাকবে আমার এসব করার পিছনে? আপনার নয়, উদ্দেশ্য আপনার নয়, অন্য কারো। সে অনেকদিন ধরে একেবারে অল্প আঁচেই প্ল্যানখানা ভেজেছে, একদম পরিমাপ মতো তেল মশলা দিয়ে। বলুন এবার কার কথায় আপনি এই কাজ করেছেন, বলুন। রুদ্রর গলার আওয়াজে এবার ঘরের বাকিরাও উপস্থিত হল। উপরতলা থেকে নেমে এলেন প্রমীলা দেবী আর পার্থবাবু। প্রমীলা দেবী জিজ্ঞেস করলেন, এত হাঁকডাক কিসে রুদ্রবাবু? এই কেস তো মিটে গেছে, সোনার বিস্কুট পাওয়া হয়ে গেছে, এখন তো আপনার কাজ শেষ। হো, আপনার পেমেন্টটা বাকি থেকে গেছে, তার ব্যবস্থা আমি করিয়ে দিচ্ছি। রুদ্র একখানা জোরালো হাসি হেসে বলল, পেমেন্ট আমি কাজ করলাম কোথায় যে পেমেন্ট নেব ম্যাডাম? আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি সাত সকালবেলা পুজো করতে করতে হঠাৎ তুলসী মঞ্চে প্রদীপ দেখাতে গেলেন কেন? না, আমি যতদূর জানি সাধারণত গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেখানোর নিয়ম। এবার যেন মহিলা একটু থমকে গেলেন, একটু থতমত খেয়ে বললেন, আপনি আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? বলছিলাম যে আপনি প্রদীপ দেখাতে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল তুলসী মঞ্চের নিচের অংশ, আর তার ফলে উজ্জ্বল হয়ে উঠল সোনার বিস্কিটগুলো। এই গল্পটা খুবই খেলো খেলো লাগছে, বুঝলেন? কি পার্থবাবুর লেখা নাকি? এবার আমিও চমকে গেলাম। পার্থবাবু এখানে কোত্থেকে এলেন? মানে গোটা অঙ্কের বাইরেই আমি তাকে রেখেছিলাম। রুদ্র আবারও বলল, কাল রাত্রিবেলা আপনি বাড়ি যাননি কেন পার্থবাবু? পার্থবাবু একটু থমকে বললেন, মানে ওই ওই বেশ কিছু কাজ ছিল, তাই। আচ্ছা বেশ, তবে পরের বার থেকে রাত্রি জেগে কাজ করার সময় একটু জানলা আটকে রাখবেন, বুঝলেন? বিশেষ করে পর্দা দিয়ে রাখবেন। মানে হলো গত রাতে আপনার কাজকর্ম কদ্দূর কি হয়েছে জানি না, তবে আপনার ঘরে মাঝরাতে একজন অবতীর্ণ হয়েছিলেন, এবং তিনি একজন মেয়ে মানুষ। সেই মহিলাটি কে পার্থবাবু? দেখলাম পার্থবাবু আর প্রমীলা দেবী দুজনের মুখ একেবারে চুপসে গেছে। ওদিকে অনিতা দেবী মাথা নিচু করে সোফায় বসে আছেন। পার্থবাবু চিৎকার করে বললেন, কি সব আবল তাবল বলছেন আপনি? যা ইচ্ছে তাই একটা বললেই হলো নাকি? দাঁড়ান, শান্ত হন। এই কৃষ্ণ, এই যে ইনি হলেন কৃষ্ণ। আড়াল থেকে ইনি সবটা দেখে যাচ্ছিলেন কাল থেকে। আমি এবার অবাক হলাম। গতকাল সকালবেলা যে ছেলেটিকে প্রবল ভর্ৎসনা করছিল রুদ্র, সে এখন আমাদের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটি রুদ্রর কথা এখানে কাল সারা রাত ছিল নাকি? রুদ্র আবার বলতে শুরু করলো, আপনারা দীর্ঘদিন ধরেই প্ল্যানটা কষেছিলেন, কিন্তু বিশ্বাস করুন এরকম দুর্বল প্ল্যান আমি ভাবতে পারিনি। আপনারা শুরু থেকে এতগুলো নাটক করলেন, এত কিছু করলেন,
একটা ছেলেকে মেরেও ফেললেন শুধুমাত্র তাকে ফ্রেম করার জন্য। তাতে কি লাভ হলো? চুরির কয়েক ঘন্টার মধ্যেই পুরো ব্যাপারটা ধরা পড়ে গেল তো। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন রুদ্রপ্রিয় বাবু। আপনার কাছে কোনো প্রমাণ আছে এইসবের? প্রমাণ? ওই প্রমাণের চক্করই তো আপনারা বিমলকে মারলেন। আপনাদের দরকার ছিল একটা প্রমাণের, যার মাধ্যমে সোমনাথ বাবুকে দোষী সাব্যস্ত করা যায়। পাহারাদার থেকে শুরু করে ওই মানিক নামক নাইট গার্ড, যে কিনা বিমলের সঙ্গেই পাহারা দিত, সকলকে হাত করেছিলেন পয়সা দিয়ে। অনিতা দেবীও তার মধ্যে আছে। শুনুন প্রমীলা দেবী, দীর্ঘদিন ধরে আপনার আর সোমনাথবাবুর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। সোমনাথবাবু সব ভালো থাকলেও চরিত্রের দোষ ছিল। আমি ধারণা করতে পারি উনি আপনাকে সময় দিতে পারতেন না, দেখভাল করতেন না, এবং অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। এটা সত্যি স্ত্রী হিসেবে মেনে নেওয়া আপনার পক্ষে প্রচণ্ড কষ্টের, আমি মানছি। সোমনাথবাবুর অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করে তা ভরাট করতে সক্ষম হয় ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্থ সামন্ত। আপনারা দীর্ঘদিন ধরে প্ল্যান বানাতে থাকেন কিভাবে সোমনাথবাবুকে কুপকাত করা যায়। তারপর আপনাদের মাথায় আসে এই লকারের কথা। আমি ভাবছিলাম যে কেন চোর সোনার বিস্কুট বাদে আর কিছুতে হাত দিল না। আসলে চুরি করা চোরের উদ্দেশ্যই ছিল না, তার আসল উদ্দেশ্য ছিল সোমনাথবাবুর ক্ষতি করা। একবার মিস্টার হালদার চুরির ব্যাপারটা জেনে গেলে সোমনাথবাবুর জেল অবধারিত। সেজন্য আপনারা প্রথমে উদ্ধার করলেন ওই পাসওয়ার্ডখানা। আসলে সোমনাথবাবু সর্বদা সঙ্গে একটা দুটো পেন রাখতেন বুক পকেটে, যার একটা তিনি ব্যবহার করতেন এবং অপরটা ব্যবহার করতেন না। সেই পেনটি ব্যবহার না করলেও পেনটা অন্যান্য পেনের মতোই পেনদানিতে রাখতেন, যাতে কোনো পার্থক্য না বোঝা যায়। কিন্তু উনি জানতেন কোন পেনের মধ্যে উনি লিখে রেখেছেন পাসওয়ার্ড। আসলে ওই পেনের ভেতরে কোনো কালি ছিল না। ভদ্রলোক কায়দা করে ওর মধ্যে লিখে রেখেছিলেন পাসওয়ার্ড। বলে রুদ্র সকলের সামনে দেখালো সেই পাসওয়ার্ড লেখা পেনের ভেতরটা। একটা সুন্দর ঝর্ণা পেনের অভ্যন্তরে লেখা আছে 8420, যা খুবই অস্পষ্ট লাগছে, তবু পড়া যাচ্ছে। যদি কখনো ভুলে যান, তাই তিনি লিখে রেখেছিলেন ওই জিনিসটা পেনের ভেতর। পার্থবাবু একবার জিজ্ঞাসাও করেছিলেন যে কেন সোমনাথবাবু পেনটা ব্যবহার করেন না, তাই না? যাই হোক, এইসব শোনা আমার সোমনাথবাবুর মুখ থেকেই। তো প্ল্যান হলো অনেকটা এরকম, কারোর হাতের লেখা নকল করার থেকেও তিনি কিভাবে ডিজিট অর্থাৎ সংখ্যা লেখেন সেটা নকল করা সহজ। পার্থবাবু কিংবা প্রমীলা দেবী তাই করলেন। খাতার শেষ পৃষ্ঠায় লিখলেন একটা ছোট্ট অংশে 8420 এবং সেটা ছিঁড়ে দিয়ে দিলেন মানিককে। মানিক পরবর্তীতে সেটাই বিমলের সিগারেটের প্যাকেটে ঢুকিয়ে দিয়েছিল এবং এই পার্টিকুলার প্ল্যানটাকে আমি 10-এ 9 দেব। 1 নম্বর কাটবো, কারণ এতে একটাই গলদ ছিল। প্রমীলা দেবী সংখ্যাগুলো সঠিকভাবে প্র্যাকটিস করার জন্য আরেকটা পাতা নোংরা করেছিলেন এবং পরে সেটা ছিঁড়েও দেন নোটপ্যাড থেকে। তবুও সেই পেনের প্রেশার তো থেকে গেছে নোটপ্যাড জুড়ে প্রমীলা দেবী। এবং আমি গুনে দেখলাম ওই খাতার মোট পৃষ্ঠা সংখ্যা থাকার কথা 50টা, আর আপনি ছিঁড়েছেন 2টো, ফলে এখন বর্তমানে 48টি পাতা রয়েছে। এটা বড্ড কাঁচা কাজ করেছিলেন আপনি, জানেন তো। আপনি যদি বুদ্ধি করে অন্য খাতায় প্র্যাকটিস করে নিতেন তাহলে এভাবে বোকার মতো ধরা পড়ে যেতেন না। বাকিটা আমি দুরকমভাবে ভেবেছি। প্রথম ভাবনা হলো সেই রাতে মানিক বিমলকে নেশা করে নিচে সিগারেট ধরাতে গেল। এইটা আমার অনুমান। আগামীকাল পোস্টমর্টেম রিপোর্ট এলেই জানা যাবে বিমল নেশাগ্রস্ত ছিল কি না। যাই হোক, সিগারেট ফুঁকে যখন সে ফেরত এলো তখনও বিমল অচৈতন্য। তখন অন্য কেউ সেই ঘরে ঢুকে সিন্দুকের পাসওয়ার্ড খোলে এবং সবটা বের করে। দ্বিতীয়ত, মানিক নিজেই বিমলকে ঘুম পাড়িয়ে চুরি করে চম্পট দেয়, অথবা ওই সময় নিজেই প্রমীলা দেবী চুরি করেন এবং বাইরে মানিকের কাছে দিয়ে দেন সোনার বিস্কিটগুলি। প্রমীলা দেবী জানতেন আজ না হোক কাল সবাই জানতে পারবে চুরির ব্যাপারে। এত বড় একটা জিনিস চুরি হয়ে যাবে আর সোমনাথবাবু বুঝতে পারবেন না, এরকমটা তো হতে পারে না। প্রমীলা দেবী জানতেন না সেই প্রায় অদৃশ্য চক সম্বন্ধে। ফলে পরদিন সকালেই ঘটে গেল ঘটনাটা। আর গতরাতে সোমনাথবাবু কখনোই যাননি তুলসী মঞ্চের সামনে, সেই বিষয়ে কৃষ্ণ আমায় জানিয়েছে। এই কৃষ্ণ একসময় সোমনাথবাবুর হয়ে কাজ করেছে, তাই সে ভালো করে চেনে সোমনাথবাবুকে। বরং কালকে একবার রাত্রে অনিতাকে সে দেখেছে। কি তাই তো অনিতা দেবী? অনিতা দেবী একেবারে মুখ চুন করে বসে আছেন, তার মুখ থেকে একটাও কথা নড়ছে না। প্রমীলা দেবীও বড্ড লজ্জিত হয়ে পড়েছেন।
শুধুমাত্র পার্থ সামন্ত একবার শেষ ফোঁস করার চেষ্টা করল। আমি তাহলে কিভাবে এলাম এর মধ্যে? আমাকে কেন জড়িয়ে দিচ্ছেন? ও হ্যাঁ, আপনার বাড়ির ছাদের ফুটো সারাতে লোক এসেছিল বললেন, তাহলে চলুন একবার গিয়ে দেখে আসি কেমন সারাই হয়েছে। মানে সেই জিনিসের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে মিস্টার। আপনি ওই সময় প্রেজেন্ট থাকতে চাননি এই বাড়িতে, আগের দিনও ছুটি করেছিলেন যাতে কোনো রকমভাবে আপনার দিকে সন্দেহ না যায়। কিন্তু ওইভাবে সবটা চলেই নাকি? পার্থবাবু, আপনি প্রমীলা দেবী প্রেমে পাগলের মতোই কাজ করেছেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। গতরাতে আপনার ঘরে প্রমীলা দেবী ছিলেন না বলছেন তো? তাহলে একবার আপনার কাজের ঘরটা দেখে আসি, সেখানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। কোনোভাবে যদি কিছু মেলে তাহলে কিন্তু। পার্থ সামন্তর মুখ দেখে বোঝা গেল তিনি পরাজয় স্বীকার করেছেন। মিস্টার হালদার হম্মি তম্মি করছিলেন। তিনি বলছিলেন, ছি ছি প্রমীলা, তোমার জন্যে আমার এত বছরের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমি সোমনাথকে তোমাদের এই লীলা খেলার জন্য সন্দেহ করলাম। shame on you, তোমাদের জেলে বন্দি থাকা উচিত। নাদিম সাহেব জিজ্ঞাসা করলেন, তাহলে বিমলকে খুন করলো কে? বিমলকে যে খুন করেছে সে আশা করি মানিক। এবার সে স্বীকার না করলে কিভাবে তা বের করে নিতে হয় আপনি ভালো করেই জানেন নাদিম সাহেব। দু একগা পড়লে বাপ বাপ করে স্বীকার করবে। আমার কাজ আপাতত শেষ। আমি চলি। পার্থবাবু, প্রমীলা দেবী, আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য আগাম শুভেচ্ছা রইল। কেমন? উফ, রুদ্র এতটা শয়তান না, বিশ্বাস করুন আর কোনো নাম আমারও মাথায় আসছিল না। এভাবে কেউ হ্যাটা করে? সোনার বিস্কুটের রহস্যের সমাধান শেষমেশ হলো বেশ ভালোভাবে। রুদ্র জানালো রাত্রে খাবার আনতে যাওয়ার সময় একে অ্যাপয়েন্ট করেছিল। কৃষ্ণ একটা বেকার ছেলে, আগের দিন ওভাবে ঘুরে বেড়াচ্ছিল, তার বদলে বেশ কিছু উপার্জন হয়ে গেল ওরও। পরে আমরা জানতে পেরেছিলাম রুদ্রর অনুমানই সঠিক। বিমলকে সেই রাতে নেশা করিয়ে দেওয়া হয়েছিল, যা বিমল নিজেও বুঝতে পারেনি। আর বিমলের খুন করেছিল ওর সহকারী মানিক। দীর্ঘ ডান্ডার বাড়ি খাওয়ার পর সে স্বীকার করেছে শেষমেশ। যাই হোক, একটা ভালো খবর দিই আপনাদের। 1 সপ্তাহ পর 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 2 দিন দুটো খাম এসেছিল আমাদের বাসায়। প্রথমটা সোমনাথ বাবুর পক্ষ থেকে, আর দ্বিতীয়টা মিস্টার হালদারের তরফ থেকে। আমি হেসে রুদ্রকে জিজ্ঞাসা করলাম, কি হে, লাখপতি করে দিল নাকি তোমায় ওরা? রুদ্র হেসে উত্তর দিল, সে জানি না, তবে এই দিয়ে দুটো সোনার বিস্কিট হয়ে যাবে। শুনছিলেন সোনার বিস্কুট চুরি। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।